বিগত কিছুদিন ধরে যেই প্রশ্নটা আমাদের সাংবাদিক মহলে ঘুরে বেড়াচ্ছিল তা হলো, ঐতিহাসিক শক্তিপ্রসাদ কি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন? হ্যাঁ, তোমাদের কাছে নিশ্চয়ই তাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। ঐতিহাসিক শক্তিপ্রসাদকে নিয়ে বিতর্ক অবশ্যই প্রথম নয়। ওনার সাথে সাক্ষাতের সুযোগ আমার প্রথম ঘটে আজ থেকে প্রায় 5 বছর পূর্বে, যেবার তিনি দাবি করেছিলেন যে ধনুষ্কোটি থেকে রামেশ্বরম কোনো প্রাকৃতিক প্রণালী নয়, প্রকৃত ইহা ছিল মানব নির্মিত, এবং উত্তাল সমুদ্রের বুকে তৈরি এই প্রণালী প্রমাণ করে যে সেই সময় বিজ্ঞান কতখানি উন্নত ছিল। সেবারও তার বক্তব্য নিয়ে সমালোচনা কম হয়নি। অবশ্য যদিও একসময় ওনার কথাই ঠিক বলে প্রমাণিত হয়েছিল। এরপর দ্বারকানগরী নিয়ে তার বক্তব্যে উত্তাল হয়ে ওঠে সারা দেশ। সেবারও শক্তিপ্রসাদ বাবুর কথা একসময় মেনে নিতে বাধ্য হয় আধুনিক বৈজ্ঞানিকরা। কিন্তু তার এবারের কথাগুলো মেনে নেবে কিভাবে? পূর্ব পরিচিতির কারণে আমাদের মিডিয়া গ্রুপ আমাকেই নির্বাচন করে এই বিষয়ে তার বক্তব্য পরিষ্কারভাবে জানার জন্য। আর সত্যি বলতে আমিও যথেষ্ট উৎসাহী ছিলাম আরেকবার ওই মানুষটার মুখোমুখি হতে। সম্প্রতি অকৃতদার ঐতিহাসিক শক্তিপ্রসাদ শর্মা বিষ্ণুপুরের মদনমোহন মন্দিরের আশেপাশে একটা ফ্ল্যাট কিনে বসবাস করতে শুরু করেন। বাঁকুড়ার ইতিহাস নিয়েও তার কৌতূহল বড় কম ছিল না। আমরা জেনে এসেছি এই জেলার ইতিহাস প্রায় 500 বছর প্রাচীন, কিন্তু শক্তিপ্রসাদ বাবুর মতে খ্রিস্টপূর্ব 3য় শতকে এখানকার সভ্যতার বহু নজির তাঁর কাছে আছে। সেই বিষয় নিয়ে পরে এক সময় আলোচনা করা যাবে। যাই হোক, অবশেষে 11 জুলাই আমরা রওনা হই তার বাসার উদ্দেশ্যে। আমরা বলতে আমি আর আলোকচিত্র গ্রাহক সৌম্য, আমার খুব কাছের বন্ধুও সেই সাথে। 4 জুলাই 2017। আমার জীবনের চরম ভয়াবহ আর এক অভিজ্ঞতার ইশারা আজই আমাকে দিতে শুরু করে আমার নিয়তি। তোমরা বিশ্বাস করো, জীবনকে নিয়ে এভাবে ছিনিমিনি খেলতে আমি কোনোদিনও চাইনি কখনো প্যারানর্মাল বিষয়ের উপর সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠা পেতে। কিন্তু বারে বারে এক রোমাঞ্চের টানে বেরিয়ে পড়েছি আমি দেশে দেশান্তরে, ঝাঁপিয়ে পড়েছি নিত্য নতুন অভিযানে। প্রাণের মায়া তুচ্ছ করে ছুটে গেছি রহস্যের কোনো কৃষ্ণ গহ্বরে, যেখানে সভ্যতার আলো কখনোই প্রবেশ করেনি। সকালে স্নান করে শ্যামা মায়ের পুজো দিয়ে আমার জন্মদায়িনী মাকে প্রণাম করে আমি যখন বালিগঞ্জ ফার্ন রোডের বাড়ি থেকে বেরিয়ে এসে রাসবিহারী এভিনিউতে পৌঁছাই, তখনও এই শহরের ঘুম সেভাবে ভাঙেনি। ঘড়িতে সময় 7টা পেরিয়ে গেলেও আজ ভোর থেকেই আকাশের মুখ ভার। হিমেল হাওয়া জানান দিচ্ছে দুর্যোগপূর্ণ এক পরিবেশের। কিন্তু কাল রাতে সারা আকাশ ছিল তারায় ভরা। এক রাতের মধ্যে প্রকৃতির এতটা তফাৎ আশ্চর্যই লাগে খানিকটা। তবু বর্ষাকালে তো সবকিছুই সম্ভব। রাস্তার মোড়ে দাঁড়িয়ে একটা ট্যাক্সির জন্য অপেক্ষা করছি। ঠিক সেই মুহূর্তেই বিশ্রী ভাবে একটা কুকুর কেঁদে উঠল আমার সামনে দাঁড়িয়ে। সেই অর্থে আমি কখনোই কুসংস্কারে বিশ্বাসী নই, তবু নানান অভিযানে বেরোবার সুবাদে কিছু কিছু কাকতালী অভিজ্ঞতা আমার হয়েছে। হয়তো এসবের কোনো ব্যাখ্যা আমি দিতে পারবো না, তবু জেনে রেখো, ভোরের বেলা যদি কোনো জনহীন পথে তোমার সামনে কুকুর কেঁদে ওঠে, তাহলে জানবে কোনো এক ভয়ানক বিপদ তোমাকে অনুসরণ করছে। আর যদি সেই সাথে সুতীব্র শব্দে বজ্রবিদ্যুৎ চমকে কোথাও বাজ পড়ে, তাহলে তুমি নিশ্চিত থাকতে পারো সেই বিপদ চায় তোমাকে মৃত্যুর পথে টেনে নিয়ে যেতে। 2-1 বার নয়, অন্তত 4 বার ঠিক একই ঘটনা ঘটেছে আমার জীবনে। সেই প্রসঙ্গ না হয় এখন থাক। বুক পকেট থেকে আমার মোবাইলটা বেজেই চলেছে এক নাগাড়ে। ঘটনার আকস্মিকতায় আমি হয়তো ভুলেই গেছিলাম ফোনটা ধরতে, কিন্তু কলটা যে করেছে সে অত্যন্ত নাছোড়বান্দা, তাই বারে বারে সে চেষ্টা করেই চলেছে। মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে কলটা রিসিভ করি আমি। কলটা করেছে সৌম্য।
হ্যালো। কি রে গান্ডু, এখনো ঘুম ভাঙেনি নাকি তোর? আর ভাঙবে বা কি করে? রাতে এত বোতল পুজো করলে কি সকালে কারোর ঘুম ভাঙে সালা? আরে না না, আমি এই বালিগঞ্জ এই রাসবিহারিতে দাঁড়িয়ে আছি। এই ট্যাক্সি পাচ্ছি না রে একটাও। ঠিক আছে, আমি ধর্মতলা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি, তাড়াতাড়ি আয়। বাস ঠিক 8:30টায় কিন্তু, আর এই বাসটা না পেলেও সেই 11টার পরে বাস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমি ফোনটা কেটে দিই। একটা ট্যাক্সি আসছে বিজন সেতু পেরিয়ে। ফাঁকাই তো মনে হচ্ছে। আমি হাত দেখাতেই চালক আমার সামনে এসে দাঁড়িয়ে যায়। কুকুরটা আবারও এক নাগাড়ে কেঁদে চলেছে। আরে আগেরবার তো ওটাকে কাঁদতে দেখে আমি পায়ে পায়ে খানিকটা এগিয়ে এসেছি। কুকুরটা কি কাঁদার জায়গা পায় না? সেই আমার সামনে এসে ওকে কাঁদতে হবে। কি জ্বালা! কাছে পিঠে কোনো চায়ের দোকানও তো খোলা নেই যে দুটো বিস্কুট কিনে এনে ওদিকে ছুঁড়ে দিই, কুকুরটার কান্না বন্ধ করাই। এমন সময় ট্যাক্সির চালক মৃদু হেসে দরজা খুলে দিয়ে আমাকে প্রশ্ন করে, आप कहाँ जाना चाहते हैं साहब? এই বিয়ে ধর্মতলা হবে, জলদি সে চালাও। হ্যাঁ। চালকের পাশের সিটে বসে দরজাটা বন্ধ করে দিয়ে আমি বললাম কথাটা। আমার কথার শেষে ট্যাক্সির চালক গিয়ার টেনে অ্যাক্সিলারেটরে পা রাখে। ঠিক সেই মুহূর্তেই আমি কি দেখছি? কালচে আকাশের বুক চিরে তীক্ষ্ণ আলোর একটা রেখা নেমে আসে, সেই সাথে কান ফাটানো এক আওয়াজ। চমকে উঠি আমি। চালক এবার গাড়ির গতি বাড়িয়ে দেয়। গাড়ির কাঁচের মধ্যে থেকে পিছন দিকে তাকিয়ে হাড় হিম হয়ে যায় আমার। দাউ দাউ করে চলছে ফুটপাতের একটা গাছ। তার মানে কি নতুন করে কোনো বিপদে পড়তে চলেছি আমি? হে ঈশ্বর, তুমি আমাকে রক্ষা করো। দেশপ্রিয় পার্ক আসার আগেই মুষলধারায় বৃষ্টি শুরু হয়। তার মধ্যে চালক নিপুণ হাতে গাড়ি স্টিয়ারিং নিয়ন্ত্রণ করে চলেছেন। এতক্ষণ মানুষটার দিকে সেভাবে নজর পড়েনি আমার। এখন ঘাড় ঘুরিয়ে একদৃষ্টে একবার তাকাই ওনার দিকে। সত্যি বড় আশ্চর্য লাগে মানুষটাকে দেখে। क्या देख रहे हो? কই কিছু না তো। मौत को पहले किसने देखा? গাড়ি চালকের কথায় আমি ঘামতে শুরু করেছি। কি বলতে চাইছেন উনি? হ্যাঁ, কলকাতার বুকে ট্যাক্সি চালকদের পোশাকের ধরনটা প্রায় সবারই জানা। এই মানুষটার পোশাক কিন্তু ঠিক সেরকম নয়। মুখটার মুখমণ্ডল খানিকটা হরিদ্রাভ। গোলাকার মুখমণ্ডল তুলনায় চোখ দুটো খানিকটা যেন ক্ষুদ্র। উপরের ঠোঁটের দুই পাশ থেকে সামান্য গুম্ফরাজি নেমে এসেছে। থুতনির তলা থেকে ইঞ্চি দুয়েক হালকা দাড়ি ঝুলছে। চোখের উপর ভুরুচোরা এতটাই ক্ষীণ যে ভালো করে পর্যবেক্ষণ না করলে বোঝাই যায় না। তবু মানুষটার ক্ষুদ্র দুই চোখের চাহনিতে এক অসীম নিষ্ঠুরতার ছোঁয়া পরিষ্কার বোঝা যায়। পরনে ঝলমলে পোশাক, তার মাঝে অজানা ভাষায় দুর্বোধ্য কিছু লেখা। কে উনি? সত্যি কি মানুষটা একজন ট্যাক্সি চালক? আপনার কথা আমি ঠিক বুঝতে পারলাম না। চরম এক আতঙ্ক সেই মুহূর্তে আমাকে গ্রাস করতে শুরু করেছে। তবুও মনের এক অপরিসীম জোর নিয়ে আমি কথাগুলো বললাম। আচ্ছা, যদি এমন হয় যে গোটা পৃথিবীটা থাকবে কিন্তু আপনি থাকবেন না, তাহলে কে সবচাইতে বেশি কষ্ট পাবে বলতে পারেন? আমি চমকে উঠি আর একবার মানুষটার কথায়। এবার আর হিন্দিতে নয়, পরিষ্কার বাংলায় কথাগুলো বলছে সেই ট্যাক্সি চালক। কে? তিনি আপনার মাতা, আপনার জন্মদাত্রী। আমার দিকে চেয়ে মৃদু হাসলেন সেই মানুষটা, কিন্তু সেই হাসির মধ্যে কোনো প্রাণের ছোঁয়া নেই। যেন অসীম এক প্রতিশোধ স্পৃহা নিয়ে সেই লোকটা তাকিয়ে আছে আমার দিকে। মুষলধারায় বৃষ্টিতে এখন রাজপথ জলে জলাকার।
ট্যাক্সি এই মুহূর্তে কালীঘাট যতীনদাস পার্ক অতিক্রমণ করে এগিয়ে চলেছে, হয়তো অন্তহীন এক যাত্রাপথে। আপনি কেন এইভাবে আমাকে আতঙ্কিত করছেন বারবার? দেখুন, আমি একজন সাংবাদিক, সংবাদ সংগ্রহ করা আমার কাজ, আমি সেই কাজ করতেই যাচ্ছি এই মুহূর্তে। সাংবাদিক? ব্যঙ্গের এক হাসিতে এবার ফেটে পড়েন সেই গাড়ি চালক। কুটিল দৃষ্টি তার সারা মুখমণ্ডলে। কেন তিনি আমাকে ভীত ও সন্ত্রস্ত করে তুলছেন বারে বারে? আমার মতো এক সামান্য সাংবাদিকের প্রতি তার কিসের প্রতিহিংসা? অধিক কৌতূহলের কারণে বহু সাংবাদিককেও বিপদে পড়তে হয়, সেটা জানেন তো আপনি? হ্যাঁ, মানে? গাড়ি সেই মুহূর্তে ময়দান পেরিয়ে এগিয়ে চলেছে। বৃষ্টি খানিকটা ধরে এলেও আকাশের বুক চিরে বিদ্যুৎ চমকে যাচ্ছে এলোমেলো ভাবে। দুর্যোগের কারণে খুব একটা গাড়ির আনাগোনাও নেই। তার মধ্যেও ভিজে রাস্তায় সিগন্যাল টপকে এগিয়ে চলা প্রায় সব গাড়ির গতি অত্যন্ত কম। এরকম ভিজে রাজপথে গাড়ির উপরে নিয়ন্ত্রণ রাখা যে কোনো চালকের পক্ষেই একটু কঠিন। কিন্তু আমাদের গাড়ি ছুটে চলেছে দামাল ঘোড়ার মতো অত্যন্ত দ্রুত গতিতে। গাড়ির স্পিডোমিটারের কাঁটা জানান দিচ্ছে গাড়ির গতি এই মুহূর্তে 100 ছুঁই ছুঁই। ভয়ের চোরা স্রোতটা আর একবার ছুঁয়ে যায় আমাকে। কলকাতার এই বর্ষণসিক্ত রাজপথে চালক কিভাবে এই গাড়ির গতি নিয়ন্ত্রণ ঠিক রাখছেন? আবারও বলছি, আপনি ভুল করছেন। এই মুহূর্তে আপনি বাড়ি ফিরে যান, না হলে এক চরম বিপদে পড়বেন। জীবন দিয়ে হয়তো সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে আপনাকে। গাড়ি ইডেন গার্ডেন্স পেরিয়ে ধর্মতলা বাসস্ট্যান্ডের কাছাকাছি এসে মৃদু ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে গেল। আমি গাড়ির দরজা খুলে নিচে নামলাম। গাড়ি চালক ক্রূর এক দৃষ্টিতে সেই মুহূর্তে তাকিয়ে আছে আমার দিকে। মানি ব্যাগ থেকে 200 টাকার একটা নোট বের করে ওনার দিকে বাড়িয়ে দিই। চালক হাত বাড়িয়ে গাড়ির দরজাটা বন্ধ করে তারপর তাচ্ছিলের এক হাসি হেসে ভাড়া না নিয়েই গাড়ি স্টার্ট করেন। তারপর ঝড়ের গতিতে সেই গাড়ি মিলিয়ে গেল দূরের মিটমিট করতে থাকা সিগন্যালগুলোর দিকে। সেদিকে তাকিয়ে নিজের অজান্তেই নিজের মুখ থেকে বেরিয়ে এলো একটি শব্দ, আশ্চর্য। সেই মুহূর্তে আমি এক অজানা আশঙ্কার প্রহর গুনতে লাগলাম। কি করব আমি? কি করা উচিত আমার? কে এই রহস্যময় মানুষটা? বর্ষণ সিক্ত কল্লোলহীন শহরের জলছবি দেখতে দেখতে নানা কথা ভেবে চলেছি তখন। রাস্তার ওপরে দাঁড়ানো দূরপাল্লাগামী বাসের মালপত্র ও যাত্রী তোলার ব্যবস্থা, ফুটপাতে চায়ের দোকানের চারপাশে পথ চলতি মানুষের জটলা, সংবাদপত্র বিক্রেতাদের হাঁক ডাকে ধীরে ধীরে দৈনন্দিন চলচ্চিত্র ফুটে উঠতে শুরু করেছে। পেছন থেকে আমার পিঠে কেউ হাত রাখে। এক মুহূর্তের জন্য চমকে উঠি আমি। ফিরে তাকিয়ে দেখি সৌম্য। ওই দেখ, গাড়ি এসে গেছে। এত দেরি করে কেউ? আমি সে কতক্ষণ আগে এসেছি জানিস? সৌম্য আরও নানান কথা বলেই চলেছে, কোনো পাত্তা নেই তোর। কিন্তু সেই মুহূর্তে আমার সেদিকে কোনো খেয়াল নেই। বলার নেই তোকে। সৌম্যর পিঠে ঢাউস এক ব্যাগ। ও যেহেতু ফটোগ্রাফার, তাই যে কোনো জায়গায় নিউজ কভার করতে যাবার সময় এই ধরনের ব্যাগ সবসময় ওর সফর সঙ্গী। বাসটা দাঁড়িয়ে আছে এখান থেকে প্রায় 200-300 গজ দূরত্বে। সৌম্য আগে ভাগে চলেছে, আমি ধীর পদে ওকে অনুসরণ করছি। বাসে ওঠার আগে ও একটা সিগারেট ধরায়, যেমনটা লম্বা কোনো যাত্রাপথে যাওয়ার আগে ধূমপাইটা করে থাকে। সেই মুহূর্তে আমি সৌম্য ঠিক পেছনে এসে দাঁড়িয়েছি। হঠাৎই চমকে উঠে আমি কি দেখছি? বর্ষণসিক্ত মনোরম পরিবেশের মধ্যেও আমার কপালে তখন বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। সৌম্যর রাকস্যাকের পেছনে এক পুরুষের মুখমণ্ডল আঁকা। কে এই মানুষটা? ভয়ের এক অনুভূতিতে তখন আমার বুকে কে যেন হাতুড়ির বাড়ি মারতে শুরু করেছে। সৌম্য। হয়তো আমার ডাকটা একটু অস্বাভাবিক লেগেছিল সৌম্যর। ও পেছন ফিরে আমার দিকে তাকিয়ে বলে, কিরে, তোর শরীর খারাপ লাগছে নাকি? আরে
এত ঘামছিস কেন? জল খাবি? না, আমি ঠিকই আছি। আচ্ছা, একটা কথার উত্তর দিতে পারবি? হ্যাঁ বল। তোর ব্যাগের পেছনে ওটা কার ছবি আঁকা? আমার কথায় খানিকটা অবাক হয়ে সৌম্য ব্যাগটা পিঠের থেকে নামিয়ে উল্টে নিয়ে একবার ছবিটাকে ভালো করে পর্যবেক্ষণ করে। ঠিক বলতে পারবো না রে। এই ব্যাগটা মেড ইন চায়না, এই বছরের গোড়ার দিকে কিনেছিলাম। দাম বেশি না, কিন্তু খুব মজবুত হয়েছে এটা। কিন্তু কেন বলতো? না, এমনি। চল বাসে উঠি, মাথাটা না বড্ড ঘুরছে। একদিন জানলার পাশের একটা সিট এনি হাও ম্যানেজ করতেই হবে ভাই। সৌম্য আর কথা বাড়ালো না, তবে ও আজ খানিকটা আশ্চর্যই হয়েছে আমার ব্যবহারে, তা বেশ বুঝতে পারছি। কিন্তু তার জন্য কি করতে পারি আমি? আমি তো আর অভিনেতা নই যে নিজের ভেতরের তোলপাড় করা ঝড়টাকে আড়াল করে নির্ভেজাল হাসি মুখে ওর সাথে কথা বলে যেতে পারবো। রহস্যময় সেই গাড়ির চালকের কথাগুলো উপেক্ষা করে যাওয়াটা কি আমার ঠিক হচ্ছে? এই চিন্তাটা সেই মুহূর্ত থেকে আমাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। আজকের অদ্ভুত সব ঘটনাগুলো ওকে বলবই বা কী করে? আর বললেও সেটা কি বিশ্বাস করবে সৌম্য? হয়তো হেসেই উড়িয়ে দিয়ে সবটাকেই আমার ফাঁকিবাজির মতলব বলে অভিযোগ করে বসবে। সৌম্যর সাথে আমি ইতিপূর্বে বহু রিপোর্ট কভার করতে গেছি, আমাদের দুজনের বোঝাপড়াটাও চমৎকার। তবু একটা বিষয়, আমরা দুজনে খুবই স্বার্থপর এবং ছেলে মানুষও সেই সাথে। বিষয়টা হলো দূর গন্তব্যে কোথাও গেলে গাড়ির জানলার ধারের সিট। হ্যাঁ, আমি সাধারণত যে ধরনের রিপোর্ট কভার করতে যাই সেই ধরনের নিউজ কখনো লিডিং পয়েন্ট শো করায় না। এরকম তথাকথিত দ্বিতীয় শ্রেণীর সাংবাদিকের জন্য আমাদের মিডিয়া গ্রুপ সর্বদা নিজেদের গাড়ির ব্যবস্থা করে দেবে, এটা নিছক কষ্ট কল্পনা ছাড়া আর কিছু নয়। কাজেই অতি দূরবর্তী স্থানে যেতে হলে ট্রেন বাসই ভরসা আমার। আর সেখানে জানলার ধারে সিটটা পাওয়ার জন্য আমাদের দুজনের কলহ অনেক সময় সহযাত্রীদের কাছেও আকর্ষণীয় হয়ে উঠত। আজ অবশ্য ঠিক তেমনটা হয়নি, কারণ আমার বাসে ওঠার পর দেখতে পাই 2-3 রোয়ের তফাতে জানলার ধারে দুটো সিট তখনও ফাঁকা। কাজেই জানলার ধারে সিটের জন্য যাত্রাপথে আমাদের দুই বন্ধুর সাময়িক বন্ধুত্ব বিচ্ছেদ ছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা। কাল রাতে বাড়ি ফিরে শুতে শুতে 1টা বেজে গেছে। তারপর ভোর 5টার সময় মোবাইলে অ্যালার্ম শুনে প্রাতঃকৃত্যাদি সম্পন্ন করার জন্য বাথরুমে ছোটা। সত্যি বলতে ঘুম বড় একটা হয়নি। কাজেই আমার এই মুহূর্তে লক্ষ্য ছিল কম বেশি 5 ঘন্টা যাত্রাপথে একটা বড় সময় সেই নিদ্রার ঘাটতিকে পুষিয়ে নেওয়া। কিন্তু কিরে, ঠিক আছিস তো? পেছনের সিট থেকে সৌম্য জানতে চায়। অবশেষে নির্দিষ্ট সময় থেকে প্রায় 45 মিনিট পর বাস রওনা হয় তার গন্তব্যের দিকে। সৌম্যর কথায় মৃদু হেসে জানাই যে এই মুহূর্তে আমি সুস্থ। কিন্তু সত্যি কি তাই? আমাদের বাস তখন তীব্র গতিতে 19 নম্বর জাতীয় সড়ক দিয়ে রাজচন্দ্রপুর ডানকুনি পার হয়ে ছুটে চলেছে সিঙ্গুরের দিকে। ঠিক সেই মুহূর্তেই বিষয়টা আমার নজরে আসে। এই বাসে আমি প্রায় 1.5 ঘন্টা সময় অতিবাহিত করেছি। সত্যি কি বিষয়টা আমার নজরে এড়িয়ে গেছে? এরকম একটা ঘটনা কি একজন অভিজ্ঞ সাংবাদিকের চোখে ফাঁকি দিতে পারে? পুনরায় আবার একটা আতঙ্কের স্রোত বইতে শুরু করেছে আমার শরীরের শিরা উপশিরায়। কিভাবে এমনটা সম্ভব? তবে কি? তন্দ্রাচ্ছন্ন নজরে আমি পরিষ্কার দেখতে পাই আমার সামনের সিটের পেছনের কিছুটা জায়গার ফোম ধারালো কোনো অস্ত্রে কেউ পাশবিক আক্রোশের ছিন্ন ভিন্ন করেছে। কিন্তু কেন? আর কেই বা বাসের চালক কন্ডাক্টরের নজর এড়িয়ে এই কাজ করতে পারে? অবশ্য আমার অবাক হওয়ার আর একটু বাকি ছিল। এবার আমি পরিষ্কার দেখতে পাই আমার সামনের সিটের পেছনের ফোম থেকে ফোঁটা ফোঁটা তাজা রক্ত গড়িয়ে পড়ছে। হ্যাঁ, টাটকা তাজা রক্ত। এই রক্ত আধ ঘন্টা পূর্বের হলে
এতক্ষণে নিশ্চয়ই কালচে হয়ে সিটের ফোমের গায়ে জমাট বেঁধে থাকতো, কিন্তু তাহলে কি আশ্চর্য! ঘড়ির বক্তব্য অনুযায়ী এই মুহূর্তে 1 ঘন্টার কিছু বেশি সময় আমি এই আসনে বসে আছি। তাহলে এটা কিভাবে সম্ভব? হয়তো এই মুহূর্তে আরো নানান চিন্তা গ্রাস করতে চাইছে আমাকে, কিন্তু অবশেষে নিদ্রা দেবী আমাকে অব্যাহতি দেয়, ঠিক যেমন ভয়ার্ত সন্তানকে পরম স্নেহে ক্লোরে স্থান দেয় তার জননী। লম্বা একটা ঘুমের পর যখন চোখ মেলে তাকাই, আমাদের বাস তখন বর্ধমান বিষ্ণুপুর রোড দিয়ে বিক্ষিপ্ত গাছপালা, জনপদ আর ধূ ধূ লাল মাটির বুক চিরে ছুটে চলেছে এক নাগাড়ে। পিছনে তাকিয়ে দেখি সৌম্য অঘরে ঘুমাচ্ছে। বৈকুণ্ঠপুর পেরিয়ে নদী আর জঙ্গলকে চলার পথের 2 পাশে রেখে খানিকটা এগোবার পর দ্বারকেশ্বর নদের সেতু অতিক্রম করি। অবশেষে বাসের কন্ডাক্টরের কথা অনুযায়ী আমরা নেমে পড়ি সাক্ষীগোপাল মন্দিরের স্টপেজে। এখান থেকে পদব্রজে সামান্য এগোলে মদনমোহন মন্দির, যার সামনে আমাদের অপেক্ষায় দাঁড়িয়েছিলেন শক্তিপ্রসাদ বাবু। ওনার আতিথেয়তার যেই নজির প্রথম সাক্ষাতে আমরা পেয়েছিলাম, এবারও তার ব্যতিক্রম হয় না। 2 হাত বাড়িয়ে আমাদের উষ্ণ আলিঙ্গন করে অভ্যর্থনা জানান সেই মানুষটি। মন্দির থেকে হাঁটা পথে সামান্য খানিকটা এগোলেই নিরিবিলি পরিবেশে 3 তলার এক কোণে ওনার ফ্ল্যাটে একাই থাকেন শর্মাজি। আমাদের আগমনের খবর পেয়ে উনি মধ্যাহ্নভোজের বন্দোবস্ত করেই রেখেছিলেন। রাজমা, পনিরের তরকারি, রুটি, আচার, স্যালাড আর টক দই। এতখানি বাস জার্নির পর স্বাভাবিকভাবেই খিদেও পেয়েছিল আমাদের, কাজেই আহারাদি সম্পন্ন হতে বিশেষ সময় লাগার কারণ ছিল না। এবার আমাদের কাজটা বুঝে নেবার পালা। আমি জানি তোমরা আমার কথা এবারেও মেনে নিতে পারবে না, কিন্তু তবু বলছি, তিনি আছেন। তার অতৃপ্ত আত্মা আমাদের তথাকথিত সভ্য সমাজের চারপাশে বিরাজমান। একটা সময় তিনি আবার আঘাত করবেন আমাদের যুক্তিতর্কের বুকে। তার পদাঘাতে ধূলিসাৎ হবে গর্বের এই সভ্যতা। দুর্ঘটনা, প্রাকৃতিক বিপর্যয় অথবা মহামারীর বেশে হয়তো সেদিন আর খুব বেশি দেরি নেই। এক নাগাড়ে কথাগুলো বলে থামলেন শর্মাজি। খোলা জানলার বাইরে আকাশটা আবার সেজে উঠেছে নিকষ কালো রঙে। বিজ্ঞানের যুগে সত্যি এরকম একটা মতবাদ আপনি বিশ্বাস করেন? ইতিহাসের পাতায় লেখা আছে তিনি মারা গেছেন ওই 1227 সালের 18ই অগস্ট। তাহলে সেই মানুষটার পক্ষে কি করে ফিরে আসাটা সম্ভব, সেটা আমাদের একটু বুঝিয়ে দিন। আমি তীব্র বিদ্রুপের বাক্যবাণে জর্জরিত করি ওনাকে। আমার কথায় মৃদু হাসেন উনি। অবশ্য পরে বুঝেছিলাম সেই হাসির অর্থ উপেক্ষা ছিল না, ছিল সমীক্ষা। আচ্ছা, তার মৃতদেহ বা সমাধি ক্ষেত্র কখনো কেউ দেখেছে? যদি তোমরা নেতাজির মৃত্যুকে অস্বীকার করতে পারো, তাহলে সেই মানুষটার মৃত্যু নিয়ে এতটা নিশ্চিত হচ্ছ কিভাবে? নেতাজি এই মুহূর্তে বেঁচে থাকলে তার বয়স হতো 120 বছরের আশেপাশে, কিন্তু সেই মানুষটা কত শতাব্দীর প্রাচীন সেটা একবার ভাবুন। সুদীপ্ত, আমি জানতাম তুমি ঠিক এই কথাগুলোই আমাকে বলবে। আচ্ছা, তুমি কি জানো হিমালয়ের বুকে এমন অনেক সাধক এখনো বেঁচে আছেন যাদের খ্রিস্টের জন্মের থেকেও আগে জন্ম, যারা প্রকৃতির থেকে কোনো আহার্য সামগ্রী বা পানীয় গ্রহণ না করেও শতাব্দীর পর শতাব্দী বেঁচে আছেন শুধুমাত্র যোগ শক্তির বলে বলীয়ান হয়ে। তারা বেঁচে আছেন কেবলমাত্র মর্ত্যবাসীর মঙ্গলের উদ্দেশ্যে। তারা যেদিন দেহত্যাগ করবেন, সেদিন মহাপ্রলয় অবশ্যম্ভাবী রূপে আমাদের দুয়ারে কড়া নাড়বে। কিন্তু কিভাবে তো সম্ভব? তোমরা কি জানো যে হনুমান, অশ্বত্থামারাও অমর পৃথিবীতে? তাদের আমরা কেউ দেখতে পাই না, কিন্তু তারা আছেন। তারাও বিরাজ করছেন আমাদের চারপাশে। হয়তো মর্ত্যবাসীর মঙ্গল কামনা তারা যুগ যুগান্তর কাল ধরে করে চলেছেন। মেঘলা দিনে সন্ধে হয়ে আসছে। জানলার বাইরের আকাশটা
একটু একটু করে কালচে হতে শুরু করেছে এর মধ্যেই। খানিক দূরে মদনমোহন মন্দিরে সন্ধ্যারতি শুরু হয়ে গেছে। কলকাতাগামী দিনের শেষের বাসগুলো এখান দিয়ে অতিক্রম করবে সন্ধে 6:30টায়। সেই বাসে যাত্রা করতে গেলে আমাদের খুব বেশিক্ষণ এখানে থাকার সুযোগ ছিল না। কাজেই আমি আর সৌম নিজেদের মধ্যে আলোচনা করে আজ রাতটা এখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি। আমাদের জানতে হবে বর্তমান বিজ্ঞানের যুগে স্রোতের বিরুদ্ধে চলা এই মানুষটার কথাগুলো কতখানি যুক্তিযুক্ত। আমাদের বুঝতে হবে প্রকৃতি কি মানুষটা উন্মাদ, নাকি তার জ্ঞানে নাগাল পাওয়ার চাবিকাঠি তথাকথিত সভ্য সমাজের হাতে এই মুহূর্তে নেই। এই সকল প্রশ্নের উত্তর পেতে গেলে আজ রাতটা এখানে আমাদের থাকতেই হবে। হনুমান বা অশ্বত্থামা না হয় মানব সমাজের উপকারের কথা ভেবে চলেছেন, সেটা মানা গেল, কিন্তু যাকে নিয়ে আপনি কথাগুলো বলছেন সে তো সভ্যতার ইতিহাসে ধ্বংসের প্রতিভূ। সে কি উন্নতি করতে পারে বর্তমান মানব জাতির? সৌম্য এতক্ষণে আমাদের দুজনের কথাগুলো মন দিয়ে শোনার পর মন্তব্য করে, না, সেই মানুষটার একটাই উদ্দেশ্য মানব জাতিকে শেষ করা, বর্তমান সভ্যতাকে ধ্বংস করা। হয়তো তিনি সফল হতেন এই কাজে, কিন্তু শুধু একটা কারণেই তিনি আজ অবধি সেই কাজ করতে পারেননি। কি সেই কারণ? আমি জানতে চাই। কৌতূহল যেন সেই মুহূর্তে ফুটন্ত জলের মতো টক বক করে ফুটছে আমাদের ভেতরে। কারণ যেই মানুষটার আতঙ্কে একদিন সারা পৃথিবী কম্পিত হয়েছিল, সে কিন্তু নিজের ক্ষমতায় বিশ্বজয় করেনি। একসময় দুষ্টের দমন আর প্রজা পালনের উদ্দেশ্যে ওই মানুষটার হাতে তরবারি তুলে দিয়েছিলেন তার গুরুদেব, কিন্তু তিনি মিথ্যাচার করেন তার সেই গুরুদেবের সাথেও। কে তার গুরুদেব, যিনি ওই নিষ্ঠুর মানুষটার হাতে তরবারি তুলে দিয়েছিলেন? তিনি এক বৌদ্ধ সন্ন্যাসী। হিমালয়ের বুকে এক গুহায় আজও তিনি ধ্যানমগ্ন। আমরা দুজনেই এবার চমকে উঠি শক্তিপ্রসাদ বাবুর কথায়। কে সেই সন্ন্যাসী যার ক্ষমতায় বলিয়ান হয়ে পৃথিবীর নিষ্ঠুরতার ইতিহাসে জায়গা করে নিয়েছে সেই কুখ্যাত মানুষটা? তার নাম জৈন কাকু। শোনা যায় বিশ্বের তৃতীয় উচ্চতম গিরিশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার পাদদেশে এক গুহায় তিনি বাস করেন, যে গুহা বছরের প্রায় সব সময় তুষারে আবৃত থাকে। কিন্তু এই তথ্য আপনি কোথা থেকে জানলেন? আমার কথায় একবার মৃদু হেসে ভেতরের ঘরে যান শর্মাজি। খানিক বাদে বহু প্রাচীন হলদেটে এক পুঁথির আলোকচিত্র নিয়ে তিনি প্রবেশ করেন। অবশেষে আতশ কাঁচের তলায় সেই আলোকচিত্রটি মেলে ধরেন শক্তিপ্রসাদ বাবু। দুর্বোধ্য এক ভাষায় কিছু কথা লেখা রয়েছে সেখানে। সেই লেখা পড়তে না পেরে বিস্ময়ে হতবাক হয়ে জানতে চাই, এখানে কি লেখা আছে? এখানে মঙ্গোলিয়ান ভাষায় লেখা আছে যে এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যারা জানেন এই তরবারি কে আমাকে উপহার দিয়েছেন। আমি তাদের ধ্বংস করতে চাই, আর এটা কার হস্তাক্ষর সেটা নিশ্চয়ই তোমাদের বলে দিতে হবে না। আমরা বিস্ময়ে হতবাক। এ কি সত্যি? যেই মানুষটির হস্তাক্ষর শর্মাজি আমাদের সামনে মেলে ধরেছেন, ইতিহাসের পাতায় তার নামটা দেখলে হাড় হিম হয়ে যায় বর্তমান প্রজন্মের। এই দুষ্প্রাপ্য নথি কোথা থেকে আবিষ্কার করলেন উনি? এটা আপনি কোথা থেকে উদ্ধার করলেন? আর তাছাড়া কি প্রমাণ আছে যে এই হস্তাক্ষর সেই মানুষটারই? অবশেষে প্রশ্নটা আমি করেই ফেলি, যদিও আমার এই কথার কোনো উত্তর দিলেন না শর্মাজি। তিনি এবার অন্য প্রসঙ্গ উত্থাপন করেন। তোমরা হয়তো শুনলে আশ্চর্য হবে, আজ পূর্ব সিকিমের অর্ধ পরিত্যক্ত নিমচিন মনাস্ট্রি সংলগ্ন অরণ্যের কোথাও সেই তরবারিটি রাখা আছে। আজও বছরের নির্দিষ্ট কয়েকদিন সেই মানুষটা একদল অশ্বারোহীর সাথে নিয়ে সিল্ক রুটের বুকে ঘোড়া ছুটিয়ে মিলিয়ে যায়। তার ঘোড়ার খুরের আওয়াজ ধ্বনিত হয় হিমালয়ের গিরিশৃঙ্গের বুকে। কেউ কি তাকে সচক্ষে দেখেছে? সৌম্য প্রশ্ন করে। দেখেছে তো অনেকেই, কিন্তু কিন্তু অদম্য এক কৌতূহল নিয়ে আমি জানতে চাই,
তাদের মধ্যে বেশিরভাগ মানুষই প্রাণ হারিয়েছে 2-1 দিনের মধ্যে, না হলে দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে তাদের, অথবা উন্মাদ হয়ে গেছে সম্পূর্ণরূপে। তার মানে এই মুহূর্তে এই ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী নেই? হ্যাঁ, আছে। শুধু একজন প্রত্যক্ষদর্শী আছে এই ঘটনার, তবে সে এখন বদ্ধ উন্মাদ। এই, কি নাম তার? আর ঠিকানাটা একটু দয়া করে বলবেন? শশব্যস্ত হয়ে আমি ডায়েরি খুলে বসি সেই মানুষটার নাম ঠিকানা লিখতে। অবশেষে আমি শর্মাজির থেকে জানতে পারি সেই মহার্ঘ মানুষটার বিশদ বিবরণ। মানুষটার নাম কালদেন শেরপা। সহজ সরল একজন মানুষ। পর্বত আরোহণকারীদের সাহায্য করা ছাড়াও পশুপালন ও জঙ্গলে কাঠ কাটা ছিল তার পেশা। পূর্ব সিকিমের পাহাড়ি উপত্যকায় ছোট্ট একটা গ্রামে পরিবার নিয়ে মানুষটা বাস করে। সেই অভিশপ্ত দিনে সে গবাদি পশুদের খাদ্যের জন্য ঘাস কাটতে গিয়েছিল সিল্ক রুট ধরে গভীর জঙ্গলে। যদিও সন্ধেবেলায় খালি হাতেই ঘরে ফিরে আসে, কিন্তু তারপর ক্রমশ একটা সাংঘাতিক মৃত্যু ভয় তাকে গ্রাস করতে থাকে। রাতে চোখ বুঝলেই সে নাকি দেখতে পায় যে ঘোড়ায় চড়ে একদল অশ্বারোহী তার পেছনে ছুটে আসছে। আচ্ছা, আপনি কি কখনো দেখেছেন তাকে? একবার না, 3-3বার আমি গিয়েছিলাম তার কাছে, এবং সাথে ছিল আমার এক মনস্তত্ত্ববিদ বন্ধু। প্রথমবার সে খুব রূঢ় আচরণ করে আমাদের সাথে, যেমনটা উন্মাদ মানুষজন করেই থাকে। কিন্তু দ্বিতীয়বার আমার বন্ধু ওর কাউন্সেলিং করার পর ধীরে ধীরে সে আমাদের অনেক কথা বলে। কথাগুলো বলে খানিকক্ষণের জন্য থামেন ঐতিহাসিক শক্তিপ্রসাদ শর্মা। খোলা জানালার বাইরে থেকে বিচ্ছিরি গলায় ডেকে চলেছে একটা বিড়াল। কিন্তু শর্মাজির ফ্ল্যাট তো 3 তলায়। মাটি থেকে এত উপরে একটা বিড়াল কি করে উঠতে পারে, যেখানে জানলার আশেপাশে কোনো বড় গাছ আমাদের নজরে পড়েনি? অবশেষে একসময় বিড়ালটা খোলা জানলা দিয়ে ভিতরে প্রবেশ করে। কি সাংঘাতিক মিশমিশে কালো রঙের একটা বিড়াল, ভাঁটার মতো সবুজ চোখ জোড়া আলো আঁধারির মধ্যে জ্বলছে। ঘরের ভিতরে প্রবেশ করার পর নির্বিকার চোখে সে যেন চেয়ে আছে আমাদের দিকে। ক্ষুদ্র সেই প্রাণীটির হিম শীতল চাহনি যে কোনো সাহসী মানুষের বুকে আতঙ্কের সিম্ফনির ধ্বনি তুলতে বাধ্য। শর্মাজি এবার আচমকাই খানিকটা উত্তেজিত হয়ে ওঠেন। আজ আর আমি কাউকে ভয় পাই না সুদীপ্ত। হ্যাঁ, আমি ইতিহাসের সন্তান। তুমি ইস্ট সিকিমে গিয়ে সেই মানুষটার সাথে দেখা করো, আমার কথার সত্য মিথ্যা ভালো করে জানার চেষ্টা করো তার কাছ থেকে। তারপর তোমাদের পেপারে আর্টিকেল লেখো। সেদিন যদি ওই নিষ্ঠুর মানুষটা আমাকে হত্যাও করে, তাহলেও তোমার লেখার মধ্যেই আমি বেঁচে থাকবো। ভীষণ উত্তেজিত দেখাচ্ছে শর্মাজিকে। আমাদের জানতেই হবে সারাদিন যেই মানুষটা এতখানি বন্ধুত্বপূর্ণভাবে আমাদের সঙ্গ দিলেন, তিনি জানলা দিয়ে বেয়ে ওঠা একটা কালো বিড়াল দেখে কেন এরকম রিয়াক্ট করে বসলেন আমাদের কাছে। এই সকল প্রশ্নের উত্তর কি ইস্ট সিকিমে লেখা আছে? কে বলতে পারে? বড় জোর আধ ঘন্টা সময়। তার মাঝে শর্মাজি পুনরায় স্বাভাবিক হয়ে যান। এর মধ্যেই তিনি ব্যস্ত হয়ে পড়েন আমাদের ডিনারের বন্দোবস্ত করতে। ডিনারের পর আমাদের সৌভাগ্য হয় তার গাড়ি করে বিষ্ণুপুর সংলগ্ন নানান ঐতিহাসিক স্থান পরিদর্শন করার। অবশেষে মধ্যরাতে তার ফ্ল্যাটে ফিরে আসার সময় তিনি আমার হাতটা চেপে ধরে অদ্ভুত একটা কথা বললেন। সুদীপ্ত, এই অন্ধ অতীতের তল্লাশি করতে গিয়ে যদি আমার মৃত্যু হয়, তাহলে একটা কথা পৃথিবীকে তুমি জানিয়ে দিও। শক্তিপ্রসাদ শর্মা যে কথাগুলো বলে গেছে, তার মধ্যে কিন্তু এক বিন্দু মন গড়া বানানো কথা ছিল না। বলো, তুমি পারবে তো? কেন আপনি এসব কথা ভাবছেন? অবশ্য সত্যি যদি তেমন দুর্ভাগ্যজনক পরিস্থিতি ঘটে, তাহলে অবশ্যই আমি সারা জীবন আপনার হয়ে কলম ধরে যাব। কিন্তু সবার আগে সেই অন্ধ অতীতটাকে আমি আরো কাছ থেকে জানতে চাই, আর তার জন্য সব বিপদকে আমিও আপনার মতো হাসি মুখে বরণ করে নিতে পারি। আমার কথায় ঝলমল করে ওঠে মানুষটার মুখমণ্ডল। আমার মাথায় হাত রেখে তিনি আশীর্বাদ করেন।
নিতান্ত তাচ্ছিল্য করে যেই মানুষটার সাক্ষাৎকার নিতে এসেছিলাম, এখন সেই মানুষটাকে রত্নখনি বলে মনে হয় আমার। আমাকে জানতেই হবে সুগভীর সেই রহস্যের উত্তর। এখানে আসার পথের সেই রহস্যময় ট্যাক্সি চালক, বাসের সিটের পেছনে সেই রক্তের দাগ, শর্মাজির কথাগুলো, কালো বেড়ালটার অদ্ভুত চাহনি, এগুলো কি নিছকই কাকতালীয়, নাকি পরস্পরের সাথে সম্পর্কযুক্ত? এই প্রশ্নের উত্তর কে দিতে পারে? 20শে জুলাই শক্তিপ্রসাদ শর্মার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফেরার পর দুর্নিবার এক কৌতূহল আমাকে ধীরে ধীরে গ্রাস করতে শুরু করে। শর্মাজির কাছে কি এমন প্রমাণ আছে যার ভিত্তিতে তিনি বলতে পারেন দুনিয়া কাঁপানো সেই নিষ্ঠুর বিশ্বত্রাস আজও দেখা দিয়ে ফেরে এই পৃথিবীর বুকে? তার চলার পথের সাক্ষী যদি কোনো মানুষ হয়, তার পরিণতি মৃত্যু, না হলে তাকে চিরতরে হারিয়ে ফেলতে হবে দৃষ্টিশক্তি, অথবা উন্মাদ হয়ে যেতে হবে তাকে হতভাগ্য কালদেন শেরপার মতো। ঐতিহাসিক শর্মাজির কাছ থেকে ফিরে এসে আমি পুঙ্খানুপুঙ্খভাবে সব তথ্য জানিয়েছিলাম আমাদের সম্পাদক মহাশয়কে। সেই সাথে তাকে বলেছিলাম আমি পূর্ব সিকিমে গিয়ে সেই মানুষটার সাথে কথা বলতে চাই, আমাকে জানতেই হবে সবকিছু। সেই অভিশপ্ত তরবারির সন্ধানে একসময় নাকি বহু মানুষ ছুটে গেছে সিকিমের ঘন পার্বত্য অরণ্যের গভীরে, কিন্তু তারা কেউ ফিরে আসেনি। জানি না ভবিতব্য আমার জন্য কি লিখে রেখেছে, কিন্তু আমি যাব, যেতে আমাকে হবেই অমোঘ এক নিয়তির টানে। তা থেকে বোধ করি আমার মুক্তি নেই। আলসে মেঘলা সকালে বাড়ির ছাদে বসে চা পান করতে করতে বোধহয় এই কথাগুলো ভাবছিলাম। আচমকাই বেজে ওঠে আমার মোবাইলটা। এত সকালে চিফ এডিটর সত্যেন বাগচির ফোন। হ্যাঁ সুদীপ্ত, তুমি কি সত্যি ইস্ট সিকিমে যেতে চাও সেই মিস্টার কালদেন শেরপার সাথে কথা বলতে? হ্যাঁ শিওরলি স্যার, এই কাজে যেতে আমি ভীষণভাবে আগ্রহী। ভালো করে ভেবে দেখো। তোমার রিপোর্টটা পড়ার পর আমি বিষয়টা নিয়ে বহু জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করেছি। আমার ধারণা এই কাজে গেলে তোমাকে বিপদে পড়তে হতে পারে। আমি সেটা ভালো করেই জানি স্যার, কিন্তু আপনি তো বলেন বিপদের কথা ভেবে একজন আদর্শ সাংবাদিক কখনো তার কর্তব্য থেকে পিছিয়ে থাকতে পারে না। ওকে, বাই দ্য ওয়ে, আজকে রাত্রির ওই 12377 আপ পদাতিক এক্সপ্রেসে তোমার জন্য একটা সিট রিজার্ভ থাকবে। তুমি অফিসে এসে তোমার টিকিটটা নিয়ে যাও। থ্যাংক ইউ স্যার, আর আমি আপনাদের আস্থার দাম অবশ্যই দেওয়ার চেষ্টা করব। উইশ ইউ এ সেফ জার্নি, সাবধানে যেও। ও হ্যাঁ সুদীপ্ত, আরেকটা কথা, পূর্ব সিকিমের পাহাড়ি পথে তুমি ভুলেও কোনো সাদা চমড়ি গায়ের পিঠে উঠবে না। এই বিষয়টা অবশ্যই মাথায় রেখো। স্যারের শেষ কথাগুলো নতুন এক অ্যাডভেঞ্চারে যাবার আগে অপরিসীম এক তৃপ্তির সাথে কৌতূহলের গনগনে আগুনটা আমার মনের ভেতর উস্কে দেয়। কেন এই কথাগুলো বললেন উনি? পরদিন সকালে নির্ধারিত সময় থেকে প্রায় আধ ঘন্টা পরে যখন নিউ জলপাইগুড়ি স্টেশনে নামি, তখন ঘড়িতে সকাল 10টা ছুঁই ছুঁই। সাথে থাকা লাগেজগুলো নিয়ে আমি প্ল্যাটফর্মে নেমে তখন হেঁটে চলেছি গ্যাংটকগামী গাড়ির উদ্দেশ্যে। অযাচিতভাবেই হঠাৎ মানুষটা আমার সামনে এসে দাঁড়ায়। बाबूजी, आपको कुली चाहिए? হ্যাঁ, কই জরুরত নেই। আপন মনে হাঁটতে হাঁটতেই আমি উত্তর দিই। মানুষটাকে টপকে এগিয়ে গিয়েছিলাম বেশ খানিকটা, তার মধ্যেই পেছন থেকে রহস্যময় গম্ভীর কণ্ঠে কে যেন বলে উঠল, শেষবারের মতো বলছি আপনি ফিরে যান, না হলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবে না। ঈষৎ চমকে গিয়ে পেছনে ফিরে তাকাই। তীক্ষ্ণ ছোট ছোট দুটো চোখে সে চেয়ে আছে আমার দিকে। নেপালি বা চীনাদের মতো চেহারার গড়ন মানুষটার, পরনে আলখাল্লা ধাঁচের এক অদ্ভুত পোশাক। বড় জোর মিনিট খানিক, তার মধ্যেই যাত্রীদের ভিড়ে সে কোথায় যেন হারিয়ে গেল। তবু বড় চেনা চেনা লাগে আমার লোকটাকে। মনে হয় কোথায় যেন দেখেছি, কিন্তু ঠিক মনে করতে পারছি না কিছুতেই।
আকাশে এই মুহূর্তে ঘন কালো মেঘের সমারোহ। সামান্য প্রাতরাশ করে আমি ব্যস্ত হয়ে পড়ি গ্যাংটকগামী গাড়িতে উঠে বসতে। কারণ একটাই, এই মরশুমে পাহাড়ের বুকে একবার বৃষ্টি শুরু হলেই যে কোনো সময় ধস নেমে রাস্তা বন্ধ হয়ে যাওয়াটা খুব একটা অস্বাভাবিক নয়। কিন্তু ভাগ্য প্রসন্ন থাকায় বর্ষণসিক্ত পথে গ্যাংটক পৌঁছে যাই সন্ধ্যের কিছু আগেই। বর্ষাকালে গ্যাংটক প্রায় পর্যটক শূন্য। সন্ধ্যায় ধনিষ্ঠা হোটেলের 207 নম্বর রুমে বসে কথা হচ্ছিল তন্ময়ের সাথে। তন্ময় আমার বাল্যবন্ধু। বহু বছর ধরে সে সপরিবারে গ্যাংটক নিবাসী, বর্তমানে এই হোটেলের ম্যানেজারও। কাজেই এখানে এলে আমার খানিকটা অবাধ গতি বলা চলে। উষ্ণ পানীয়ের গ্লাসে চুমুক দিতে দিতে আমি পূর্ব সিকিমের সম্বন্ধে কিছু তথ্য জানতে চাই ওর কাছে। আমার কথায় খানিকটা গম্ভীর হয়ে যায় তন্ময়। দেখ সুদীপ্ত, আমার কথা যদি তুই শুনিস তাহলে বলবো ওখানে তোর না যাওয়াটাই ভালো। কেন এ কথা বলছিস? পূর্ব সিকিমের এমন কিছু জায়গা আছে যেখানে পর্যটক তো দূরের কথা, এখানকার স্থানীয় মানুষ এমনকি গাড়ির চালকরাও জায়গাগুলোকে এড়িয়ে চলে। কিন্তু কেন? দেখ, এখানে এমন অনেক জনশ্রুতি আছে যা এখানকার মানুষেরা কখনো বহিরাগত কাউকে বলে না। তাদের বিশ্বাস তাহলে তাদের বিপদ হতে পারে। আরে তুই তো এখানকার স্থানীয় মানুষ না, তাহলে তোর বলতে ভয় কিসের? তুই ইচ্ছে হলে কালদেন শেরপার গ্রামে যেতেই পারিস, সেই ব্যবস্থা তোকে আমি করিয়ে দেব। কিন্তু ভুলেও পরিত্যক্ত নিমাচিন মোনাস্ট্রির আশেপাশেও যাবি না, তাহলে কিন্তু তোর বিপদ হতে পারে। কিসের বিপদ? আমি প্রশ্ন করি। তন্ময়ের সাথে কথার মাঝেই মুষলধারায় বৃষ্টি নামে। বিদ্যুতের চমকে দূরের পাহাড়টা মাঝে মাঝে নজরে চলে আসে। পায়ে পায়ে জানালার সামনে গিয়ে দাঁড়াই। আচমকাই আবার বিদ্যুতের চমকে ক্ষণিকের জন্য দৃশ্যমান হয় দূরের পাহাড়টা। বৃষ্টি স্নাত সন্ধ্যায় পাহাড়ের কোলে হীরকখণ্ডের মতো আলোকবিন্দুগুলো উঁকি মারছে। আচমকা গুরু গম্ভীর আওয়াজে মেঘ ডেকে ওঠে। দমকা শিরশিরে হাওয়ায় মদিরার রঙিন নেশার পারদ তীর তীর করে ঊর্ধ্বগামী হতে শুরু করেছে তখন এই ভয়াবহ সুন্দর পরিবেশে। ওই দূরের পাহাড়টা দেখতে পাচ্ছিস? ওটা পেরিয়ে আরো খানিকটা পথ এগোলেই ইস্ট সিকিম। ওখানেই আছে অভিশপ্ত নিমাচিন মোনাস্ট্রি। এখানকার মানুষজন মনে করে পরিত্যক্ত এই মোনাস্ট্রির আশেপাশেই কোথাও সেই অভিশপ্ত তরবারি রাখা আছে, যেখানে কোনো মানুষ এমনকি পশু পাখি পৌঁছে গেলেও সে আর ফিরে আসতে পারে না। এটা কি তোর বিশ্বাসযোগ্য বলে মনে হয়? তুই ভালো করেই জানিস ইস্ট সিকিমের মানুষজনের মধ্যে শিক্ষার হার খুব কম। আচ্ছা, এমনও তো হতে পারে, শোন না, এমনও তো হতে পারে যে একটা কুসংস্কার বংশানুক্রমিকভাবে চলে আসছে ওই মনেস্ট্রিটাকে কেন্দ্র করে। হ্যাঁ, হতে পারে। আর ওই মোনাস্ট্রির পাশ দিয়ে সংকীর্ণ একটা রাস্তা চলে গেছে সোজা কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গের পাদদেশ বরাবর। কিন্তু সিল্ক রুটের এই দুর্গম রাস্তায় আজ পর্যন্ত সামান্য কিছু পর্যটক বা পর্বত আরোহণকারী যাওয়ার দুঃসাহস দেখিয়েছে। তবে আমি যতটা জানি তারা কেউই আর ফিরে আসতে পারেনি। এই পথ ধরেই নাকি চেঙ্গিস খান আজও যান তার গুরুর আশীর্বাদ নিতে কাঞ্চনজঙ্ঘার নিচে কোনো এক গুহায়। উত্তেজনায় তখন আমি ঠক ঠক করে কাঁপছি। আজ ওদের হোটেলে বোর্ডার সেভাবে নেই বলে আমরা দুই বন্ধু মিলে বসে গেছিলাম দাবার বোর্ড সাজিয়ে, ঠিক ছোটবেলার মতোই। আচমকা এলোমেলো বাতাসে দাবার 64 ঘরের মধ্যে শুধুমাত্র একটা ঘুঁটি উল্টে যায়, আর সেটা কালো কিং। কি আশ্চর্য, আমি যে কালো ঘুঁটি নিয়ে খেলছিলাম আমার বন্ধুর সাথে। তবে এটাও কোনো অশনি সংকেত নয় তো? আমাদের কথার মধ্যেই ছাতা হাতে দুবার আমাদের ডেকে গেছে তীর্থা সরকার, তন্ময় স্ত্রী।
সেই সাথে ভৌতিক সাহিত্যের একজন সফল ও কৃতি সাহিত্যিক হিসেবে ওর লেখার আমি গুণগ্রাহীও বটে। সে কারণে ওর সাথে আমার সম্পর্কটা খানিকটা বেশি আন্তরিক। তন্ময়ের মুখে আমার ইস্ট সিকিম যাওয়ার কৌতূহলের কথা শুনে দাঁড়িয়ে যায় তীর্থা। সুদীপ্ত দা, আমি তোমাকে অনুরোধ করছি ওই রকম একটা ভয়ানক জায়গায় না যেতে। দেখো, সাংবাদিকতা বা সাহিত্য রচনার রসদ হয়তো তুমি অনেক পাবে, কিন্তু জীবনের বাজি রেখে এইরকম একটা জায়গায় না যাওয়াটাই বোধহয় ভালো। জবাব কিছু না দিলেও আমি মৃদু হাসি ওর কথায়। হোটেলের নিচে এক 2 কামরার ঘরে সপরিবারে থাকে আমার বন্ধু রত্ন। সেখানে পরম তৃপ্তিতে ডিনার সেরে আমি পুনরায় হোটেলে আমার নির্দিষ্ট কক্ষে এসে উঠি। তখন বৃষ্টি থেমে গেলেও পরিবেশটা থমথমে। আমি রুমে পৌঁছাবার খানিক আগেই লোডশেডিং হয়ে গেছে। কাজেই নিকষ অন্ধকারের মধ্যে মোবাইলের টর্চ জেলে আমি চাবি বের করে রুমের দরজা খুলি। টেবিলে রাখা জলের বোতল থেকে খানিকটা জল পান করে মোবাইলের টর্চটা বন্ধ করার পূর্বেই হঠাৎ কাগজটা আমার নজরে আসে। হলদেটে হয়ে যাওয়া একটা কাগজ। কাগজে দোয়াত কলমের কালিতে বাংলায় লেখা কয়েকটা কথা। সুদীপ্ত, শেষবারের মতো বলছি, কাল সকালেই তুমি এখান থেকে চলে যাও, না হলে তোমার প্রাণ সংশয়ের জন্য কেউ তাই হবে না। আমি এবার চেঁচিয়ে ডাকতে চাই তন্ময়কে, কিন্তু এই লেখাগুলো পড়ার পর কেউ আমাকে কালদিন শেরপার সাথে দেখা করার সুযোগ করে দেবে। কাজে সাংঘাতিক এক ভীতির বাতাবরণের মধ্যেই বাধ্য হয়ে সামলে নিই নিজেকে। পরদিন সকালবেলা মেঘমুক্ত নীল আকাশ জানলার কাঁচের বাইরে থেকে আমাকে স্বাগত জানায়। ব্যালকনির বাইরে সোনালি আলোয় ঝলমল করছে কাঞ্চনজঙ্ঘা। বিভোর হয়ে সেদিকে চেয়েছিলাম আমি। কিরে, রাতে ঘুম হয়েছে তো? তন্ময় এসে দাঁড়িয়েছে আমার পিছনে। মৃদু হেসে আমি ঘাড় নাড়ি। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নে, 0.5 ঘন্টার মধ্যেই গাড়ি চলে আসবে। বাহাদুরকে বলে দিচ্ছি চট করে ব্রেকফাস্ট বানিয়ে ফেলতে। অবশেষে মিনিট 15 মধ্যে প্রাতঃকৃত্যাদি সেরে নিয়ে ধুমায়িত কফি ও স্যান্ডউইচের সহযোগে প্রাতরাশ সেরে ফেলি আমি। অব্যক্ত এক কৌতূহল আর শিরশিরে আশঙ্কা তখন আমার বুকের ভিতরে দামামা বাজিয়ে চলেছে। খানিক বাদেই সাদা রঙের একটা টাটা সুমো লজের সামনে এসে দাঁড়ায়। গাড়ির যাত্রী আমি একাই। এখন বর্ষাকাল, তারপর ওই দুর্গম পাহাড়ি পথে যাওয়ার জন্য পর্যটক বড় একটা মেলে না। তার কারণটা ইতিপূর্বেই বলেছি। তন্ময় গাড়ির চালককে আমার গন্তব্য বুঝিয়ে দেয়। এখান থেকে 3 ঘন্টার কিছু বেশি যাত্রাপথ। রানীপুলের পর থেকে অপার্থিব এক মোহময় প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে যেন হারিয়ে ফেলি নিজেকে। গাড়ি তখন আঁকা বাঁকা পাহাড়ি রাস্তার ঢাল বেয়ে রাংপুর পথে এগিয়ে চলেছে। জঙ্গলে ঘেরা পাহাড়ের পাদদেশ দিয়ে আমাদের সমান্তরালে বয়ে চলেছে বর্ষার উন্মাদিনী তিস্তা। খানিক বাদে রাংপুর ও রথাং রোডের সর্পিল ও বিপজ্জনক আঁকাবাঁকা রাস্তা ধরে গাড়ি চড়াই উতরাই ভেঙে উপরে উঠতে থাকে। এক পাশের পাহাড়ের উপর সরল বর্গীয় ঘন অরণ্য, আর এক পাশে গভীর খাদ। খাদের বিপরীতে পাহাড়ের বুক চিড়ে নেমে আসা উদ্দাম বাঁধ ভাঙা ঝর্ণা আশ্রয় নিয়েছে সেই গিরিখাতের গহনে। গাড়ির চালক এক মনে গাড়ি চালিয়েই চলেছে। এত দীর্ঘ পথে আমার 2-1 প্রশ্নের সংক্ষিপ্ত জবাব দেওয়া ছাড়া ভীষণ রকম নীরব মানুষটা। এত গোমরামুখ ড্রাইভার আমি এর আগে কখনো দেখিনি। এই পথে একে একে ঔষধ প্রস্তুতকারী সিপলা ও জুভেন্টাস ম্যানুফ্যাকচারিং ইউনিট পেরিয়ে এসে এক চায়ের দোকানের সামনে গাড়ি থামালো চালক। সে আমাকে অনুরোধ করে 10 মিনিটের বেশি এখানে যেন আমি সময় নষ্ট না করি। জায়গাটার প্রাকৃতিক শোভা সত্যিই অপূর্ব। খানিক নিচে বেশ কিছু ছবির মতো সাজানো পাহাড়ি গ্রাম। দূরের পাহাড়ের গা দিয়ে আঁকাবাঁকা রেখায় রাস্তা উঠে গেছে উপরে। কালচে সবুজ পাহাড়ের গায়ে গোলাপি রডোডেনড্রন ফুটে আছে ঝাঁকে ঝাঁকে। জায়গাটা এখান থেকে খানিকটা উপরে হলেও পদব্রজে সেখানে যাওয়া খুব একটা কঠিন নয়।
এই বর্ষায় রডোডেনড্রন, খানিকটা আশ্চর্যই হই আমি। ভাই, ওখান থেকে একটু ঘুরে আসবো? গাড়ির চালকের কাছে জানতে চাই আমি। তার উত্তরে সে বলল যে জায়গাটা নাকি ভালো না, বিপদ হতে পারে। ওর কথাটা শুনে খানিকটা অবাক হলেও চুপ করে যাই। আরও অনেক কিছুই জানতে খুব ইচ্ছে করছিল। ঠিক সেই মুহূর্তেই আমার মোবাইলটা বেজে ওঠে। হ্যালো, বল। সৌম্য কল করেছে এই অসময়। আমি একটা রিপোর্ট কভার করতে শিলিগুড়ি এসেছি আজকে সকালে। তুই এখন কোথায়? আরে তাই নাকি? এসো না, এই কাজ ছেড়ে ওখান থেকে একটা গাড়ি বুক করে চলে আয়। বুঝলি, দারুণ লাগছে রে জায়গাটা। তুই এলে শালা জমে ক্ষীর। এরপর সৌম্যকে পুনরায় আর অনুরোধ করতে হয়নি। শুধু ড্রাইভারের থেকে জেনে আমার গন্তব্যে আসার পথ নির্দেশটা ওকে জানিয়ে দিই। হাতে গোনা 10 মিনিটের মধ্যেই চালক ছেলেটা আমাকে গাড়িতে উঠে পড়ার হুকুম জারি করলে আমি নিতান্ত বাধ্য ছেলের মতো তার আদেশ পালন করলাম। এবার আপন খেয়ালে বয়ে চলা রাংপুচু নামে এক পাহাড়ি নদীকে ডান পাশে রেখে খানিকটা পথ অতিক্রম করার পর এলোমেলো আরও খানিকটা রাস্তা। আমরা চলে এসেছি সেই ঐতিহাসিক সিল্ক রুটে। পাহাড়ি পথে খানিকটা প্রশস্ত জায়গায় গাড়িটা রেখে চালক আমাকে দেখায় রাস্তার এক পাশ দিয়ে সিঁড়ি নেমে গেছে। এখান দিয়ে নিচে নামলে যেই গ্রাম পাবো সেখানেই বাস করেন কালদেন শেরপা। প্রায় 250 কিছু বেশি খাঁড়াই সিঁড়ি বর্ষার জলে ভীষণ রকম পিচ্ছিল হয়ে আছে। দুই পাশে ধরার মতো কিছুই নেই। এখান থেকে পা হড়কে গেলে মৃত্যুর হিমেল স্পর্শ লাভ শুধুই সময়ের অপেক্ষা মাত্র। তবু এই গ্রামের লোকজনের সভ্য সমাজের সাথে যোগাযোগের মাধ্যম বলতে শুধু এইটুকু সিঁড়িই ভরসা। সত্যি আধুনিক বিজ্ঞানের যুগে এও সম্ভব? এসব ভাবতে ভাবতে খানিকটা নিচু হয়ে সতর্কতার সাথে আমি এক পা করে নিচে নামতে থাকি। সিঁড়ির এক পাশের গাছের দিকে আমার নজর পড়ে যায়। তীব্র ভয়ে হাড় হিম করা একটা অস্ফুট শব্দ আমার বুক চিরে বেরিয়ে আসে। সাপ! মিশমিশে কালো রঙের সাপটা জড়িয়ে আছে গাছের এক ডালে, আমার ঠিক মাথার কাছেই। এখানে আসার আগেই তন্ময় আমাকে বারবার সতর্ক করে দিয়েছিল এই সময় পূর্ব সিকিমে ভয়ানক বিষাক্ত সাপেদের আনাগোনা। তার মধ্যে সবচাইতে বেশি দেখা যায় শঙ্খচূড়, যার একটা স্পর্শ যে কোনো মানুষকে শেষ করে দেওয়ার পক্ষে যথেষ্ট। অথচ এখনো প্রায় 100টার মতো সিঁড়ি বাকি নিচে নামতে। কাজে এখান থেকে লাফ দেওয়ার কোনো রাস্তাও নেই আমার কাছে। পা দুটো ভীষণ রকম কাঁপছে সেই মুহূর্তে। একটু বেসামাল হয়ে গেছিলাম খানিকক্ষণের জন্য। কোনো ক্রমে সিঁড়ির মধ্যে বসে পড়ে নিজেকে সামলে নিই। সেই অবস্থায় ঘষে ঘষে আরও খানিকটা নেমে আসি। এবার বুঝতে পারি সর্পদেবের আমার দিকে তেমন নজর নেই। ঈশ্বরকে ধন্যবাদ জানাই। অবশেষে এক সময় চরম দুঃস্বপ্নের যাত্রাপথ পার হয়ে নিচে নেমে আসি। দারিদ্র্যের তুলিতে আঁকা পাহাড়ি উপত্যকায় এক ফালি গ্রাম। কাঠের ছোট ছোট বাড়ি, অপরিচ্ছন্ন পয়ঃপ্রণালী, পাথুরে পথে গবাদি পশু ও মানব শিশুর সহাবস্থান। রাস্তার একপাশে পাহাড়ি ডুমুর গাছের তলায় বসে নেশা করছে স্থানীয় কিছু যুবক। অপরিচিত মুখ দেখে ওরা এগিয়ে আসে আমার দিকে। নেপালি ভাষায় ওরা আমার কাছে জানতে চায় যে আমি কোথায় যাব। এরপর পরিচয় পেয়ে ছেলেগুলো সশব্যস্ত হয়ে আমাকে নিয়ে যায় কালদেন শেরপার বাড়িতে। সস্তা কাঠের তক্তা আর টিন দিয়ে বানানো সাদামাটা 2 কামরার ঘর। ঘরে দীনতার ছাপ স্পষ্ট। সামান্য খানিকটা উঠানের এক পাশে রান্নাঘর আর গবাদি পশুর খামার, আর এক পাশে শৌচাগার। নিভন্ত উনুনের উপর কালিমাখা ভাতের হাঁড়ি চাপানো। ছেলেগুলো মৃদুস্বরে সম্ভবত আমার পরিচয় এক তরুণকে জানালে সে আমাকে বাড়ির ভেতর নিয়ে গিয়ে বসায়। সূর্যের আলোর সাথে সম্পর্কহীন এক ছোট্ট শয়নকক্ষ। ঘরে অত্যন্ত মৃদু বাল্বের আলো জ্বলছে।
নানান অজানা মানুষের ছবির সাথে হনুমানজি ও জয় মাতাদির চিত্র কাঠের দেওয়ালে সাঁটা। সারা ঘর জুড়ে বিচ্ছিরি এক ভ্যাপসা গন্ধ। ঘরের এক কোণে জীর্ণ এক তক্তাপোষে বসে এক বৃদ্ধ। একজন স্থানীয় লোক বৃদ্ধকে জানালেন যে আমি কলকাতার সাংবাদিক এবং ওনার সাথে দেখা করতে এসেছি। কথাটা শুনে বৃদ্ধ এবার ব্যস্ত হয়ে পড়ে আমার অতিথিয়তায়। খানিক বাদে চা আর ডিমের অমলেট নিয়ে এসে আমাকে অবাক চোখে পর্যবেক্ষণ করতে থাকে এক কিশোরী। বৃদ্ধ কালদেন তার সাথে আমার পরিচয় করিয়ে দেয়। মেয়েটি কালদেনের নাতনি। বলুন বাবু, আপনি কি জানো চাহানু হুঁছ মক আছে? নেপালি হলেও উনি বাংলাটা নেহাত খারাপ বলেন না। আমি অবাক হই তা দেখে। বাহ, আপনি তো বাংলা ভালোই বলেন দেখছি। প্রশংসা সুরে বলি আমি। আমার কথায় উনি খানিকটা খুশি হন তা বোঝা যায়। হেগে কলকাতা থেকে কত সাব ট্রেকিং করতে আসতো। ওনারা মশা ছাড়া পাহাড়ে ন উঠত। 1984 সনে যেবার বসেন্দ্রী মেম সাহেব সাগরমঠ ট্রেকিংয়ে এলেন, আমি আর গণেশ শেরপাহি তো গয়া ওনাদের দলের সাথে। সেবার কালা পাথর পৌঁছবার পর বরফ ঝড় উঠল। উহাদের 3 জনকে বসাত গার্মু হস্তাবুতে ফিরে আনলাম হনুমানজির কৃপায়। বৃদ্ধ এবার চৌকির পাশের একটা জরাজীর্ণ আলমারির ভিতর থেকে মলিন সাদা কালো কয়েকটা আলোকচিত্র বের করে আমার হাতে দেন। বহুদিনের মলিন আলোকচিত্র অত্যন্ত বিবর্ণ হয়ে গেছে। তাও উনি যে একসময় নাম করা শেরপা ছিলেন তা চিত্রগুলো থেকে বেশ বোঝা যায়। এই পরিত্যক্ত নিমাচিন মনেস্ট্রি নিয়ে আপনার কাছে কিছু শুনতে চাই। অবশেষে নানান কথার পর মূল বিষয়ে আমি আসি। এই নামটা শোনার পর যেন বদলে যায় মানুষটার আচরণ। ঠোঁটের উপর তর্জনী রেখে তিনি আমাকে চুপ করতে বলেন। আমি অবাক হই তাঁর এই ব্যবহারে। ঐতিহাসিক শর্মাজি অবশ্য বলেছিলেন উনি মানসিক ভারসাম্য খানিকটা হারিয়ে ফেলেছেন, কিন্তু ওনার কাছে আসার পর এতক্ষণের মধ্যে ভদ্রলোকের হাবভাবে অস্বাভাবিক কোনো কিছু আমার নজরে আসেনি। তাহলে নিমাচিন মনেস্টারির নাম শোনার পর কেন উনি এমন করছেন আমাকে জানতেই হবে সেই ঘটনাটা। ও শয়তানের বাস আছে বাবু, ও জায়গার কথা মোর সামনে না বাতাউন যা। উনি অনুরোধ করেন ওই স্থানের কথা তাকে না বলতে। আমাকে এখানে পাঠিয়েছিলেন শক্তিপ্রসাদ শর্মা। আমি কিন্তু খুব আশা নিয়ে আপনার কাছে এসেছিলাম। এই বিষয় নিয়ে আমি খানিকটা জানতে চাই। আমাকে আপনি ফিরিয়ে দেবেন শেরপাজি? উনি তো পাগল আদমি আসেন। উনারে কত করে বললাম ওই ইতিহাস ন ঘটতে। উনি কোনো কথা বসতে চাইলেন না। 1 সপ্তাহ আগেই উনি আমার এখানে আলেন, বলে গেলেন ফের কানুষ্যা পাইলে বেতাও নিয়া। লেকিন সেই যে গেলেন আর কোনো খবর নাই। হনুমান ওনার রক্ষা করেন। শর্মাজির নাম করা এবার বরফ খানিকটা গলতে শুরু করে। কিন্তু আর একটা প্রশ্ন আমার মনে তখন উঁকি মারতে শুরু করেছে। শর্মাজি কেন এর মধ্যে এসেছিলেন এখানে? আর এই 1 সপ্তাহে তিনি কোথায় বা থাকতে পারেন? শিলিগুড়ি নামার পর আমি একবার কল করার চেষ্টা করেছিলাম মানুষটাকে, কিন্তু ফোনে পাইনি। শর্মাজি তাহলে কোনো বিপদে পড়েননি তো? নিজের অজান্তেই যেন এক অজানা আশঙ্কা গ্রাস করে আমাকে। শর্মাজিকে আমি ঠিক খুঁজে আনবো, কিন্তু তার আগে দয়া করে আমাকে সবকিছু বলুন। আরও খানিকক্ষণ নীরব থেকে অবশেষে সেই অভিশপ্ত কাহিনী শুরু করেন কালদেন শেরপা। শুরুতেই কালদেন এখানকার ইতিহাস নিয়ে খানিকটা আলোকপাত করলেন। সিল্ক রুটের এই রাস্তা বহু প্রাচীন। একসময় চীন দেশ থেকে রেশম এই পথেই ছড়িয়ে পড়ত সারা বিশ্বে। আবার এই পথেই ইতিহাসের চরম নৃশংস কুখ্যাত শাসক তেমুজিন সুদূর মঙ্গোলিয়া থেকে পৃথিবীর নানা দেশের বুকে ধ্বংসলীলা চালাবার জন্য অগ্রসর হন। হ্যাঁ, তেমুজিন,
সারা বিশ্ব যাকে চেঙ্গিস খান নামে চেনে। তার পিতার নাম ছিল ইয়েসুগেই। তেমুজিনের বয়স যখন বড়জোর 10 বছর, তখন এক তাতার দস্যু ব্যক্তিগত শত্রুতার জেরে ইয়েসুগেইকে বিষ খাইয়ে মেরে ফেলে। নিজ গোত্রের কিছু কুচক্রী লোক বালক চেঙ্গিসের নেতৃত্ব মেনে নিতে অস্বীকার করে মা, ভাই, বোন সহ চেঙ্গিসকে গোত্র থেকে বের করে দেয়। এর পরের 7 বছর চেঙ্গিস খানের জীবন ছিল মঙ্গোলিয়ার বিস্তীর্ণ সমতল ভূমিতে গাছপালার শিকড়, বাকর আর খরগোশ জাতীয় প্রাণী শিকার করে বেঁচে থাকার সংগ্রাম। এই সময় তার কাছের কিছু বন্ধু এই পরিস্থিতি থেকে মুক্তি লাভের উপায় স্বরূপ তাকে পরামর্শ দেয় হিমালয়ের পাদদেশে এক সন্ন্যাসীর সাথে সাক্ষাৎ করার জন্য। অবশেষে বেরিয়ে পড়ে তেমুজিন। সম্বল বলতে তার কাছে পানীয় জলের একটা পাত্র আর সামান্য শুকনো রুটি। এই বিপদ সংকুল পথে তার সঙ্গী অতি প্রিয় সাদা এক চমড়ি গাই। প্রবল তুষার ঝড়ে বহুবার অচেতন হয়ে পড়ে সে। হিমক্ষত তার সারা শরীরে, তবু চলার বিরাম নেই সেই কিশোরের। এভাবে একসময় সে গিয়ে পৌঁছায় তার গন্তব্যে। কাঞ্চনজঙ্ঘার পাদদেশে এক গুহায় তখন ধ্যানমগ্ন বৌদ্ধ সন্ন্যাসী জেন কাকো। তেমুজিন গিয়ে তার পায়ে লুটিয়ে পড়ে। অসহায় কিশোরকে দেখে মায়া হয় সেই সন্ন্যাসীর। তিনি মন্ত্রশক্তিতে বলিয়ান এক তরবারি উপহার দেন সেই কিশোরকে, যেই তরবারি সব রকম বিপদের হাত থেকে রক্ষা করবে সেই কিশোরকে। কিন্তু আত্মরক্ষার পরিবর্তে এই প্রবল শক্তিশালী তরবারি হাতে পেয়ে ধীরে ধীরে নিষ্ঠুর লুণ্ঠাকারী হয়ে ওঠে সে। এরপর মঙ্গল দস্যুদের এক করে তেমুজিন বেরিয়ে পড়ে যুদ্ধ জয়ের লক্ষ্যে। সে তখন তরতাজা এক বলিষ্ঠ যুবক। সেই সন্ন্যাসী বারে বারে তাকে স্বপ্নে দেখা দিয়ে অনুরোধ করে এই হত্যালীলার পথ পরিহার করতে, কিন্তু সে কথা কানে তোলেনি তেমুজিন। তখন সে তেমুজিন নয়, বিশ্বের ত্রাস চেঙ্গিস খান। সেই তরবারি তখন শুধু চায় রক্ত, তাজা রক্ত। কিন্তু সময়ের সাথে সাথে সবাইকে একদিন থামতে হয়, তাই থামতে হয়েছিল চেঙ্গিস খানকেও। সেই দিনটা ছিল 1227 সালের 18ই অগস্ট। চীনের কাজু নামের এক দুর্গের পতন ঘটানোর উদ্দেশ্যে যুদ্ধরত অবস্থায় শত্রুপক্ষের ছেঁড়া তীরের আঘাতে হাঁটুতে আঘাত পায় চেঙ্গিস। অথচ আশ্চর্য এটাই যে কয়েক মাস আগে গান্ধার প্রদেশ জয় করে ফেরার সময় সেই কৃপাণটা সে হারিয়ে ফেলে অভিযান শেষে সিল্ক রুট দিয়ে ফেরার সময়। পাহাড়ের উপত্যকার মাঝে ছোট্ট এক কক্ষে বসে কালদেন শেরপার মুখে সেই ইতিহাসগুলো শুনতে শুনতে কোথায় যেন হারিয়ে গেছিলাম। এখানে আসার পূর্বে প্রকৃতই যাকে এক অশিক্ষিত গ্রাম্য উন্মাদ বলে ভুল করেছিলাম, তার কাছে ইতিহাসের নানা কথা শুনতে শুনতে মুগ্ধ হয়ে যাচ্ছি। খানিক বাদে আমাদের মধ্যাহ্নকালীন আহারের জন্য ডাকতে আসে ওনার নাতনি। রুটি, সবজি, শূকরের মাংস আর আচার। কালদেনজি বিপত্নিক মানুষ। উনি এই মুহূর্তে বাত ও মধুমেহ রোগে খানিকটা কর্মক্ষমতাহীন বলাই চলে। তার বৌমা স্থানীয় এক প্যাকিং বক্সের কারখানায় কাজ করেন, আর ছেলে পাহাড়ি উপত্যকায় সামান্য কিছু জমিতে চাষাবাদ আর গবাদি পশুপালন নিয়েই থাকে। রান্নাবান্নার সাথে ঘর গৃহস্থলীর কাজকর্ম নিপুণ হাতে সামলায় তার 2 নাতনি। খিদের মুখে কালদেনজির সাথে পরম তৃপ্তি সহযোগে খাওয়া দাওয়া শেষ করি আমি। মেঘলা বিকেল, 3টে বাজতে না বাজতেই দূরে জঙ্গল ঘেরা পাহাড় শৃঙ্গগুলো কালচে হতে শুরু করেছে। খাওয়া দাওয়ার পর অবশেষে নিমাচিন মনেস্টেরি নিয়ে সেই অজানা কথাগুলো জানতে পারি ওনার মুখ থেকে। উনি জানান অসুস্থ শরীরে কেবলমাত্র ঘনিষ্ঠ কিছু অশ্বারোহীকে সাথে নিয়ে ছদ্মবেশে চেঙ্গিস তখন চলল সেই তরবারির খোঁজে। তার বিশাল সাম্রাজ্যের বাকি মানুষজন সবাই জানল যে মারা গেছেন চেঙ্গিস খান। প্রথমে সে যায় সেই বৌদ্ধ সন্ন্যাসীর কাছে। সেই মুহূর্তে হাঁটুর সংক্রমণে কাতর প্রবল পরাক্রমশালী চেঙ্গিস তার অসহায় শিষ্যকে ক্ষমা করে দেন জেন কাকো।
তিনি চেঙ্গিজ ও তাঁর অশ্বারোহীদের পান করতে দেন হিমালয়ের নানান জড়িবুটি দিয়ে তৈরি মৃত সঞ্জীবনী সুধা। তাদের জানায় নিদ্রার সময় অসাবধানবশত চেঙ্গিস খান তার তরবারি ফেলে এসেছে নিমাচিন গুফার অনতি দূরে এক জঙ্গলের ভিতরে। তবে যাতে সে পুনরায় আবার নিষ্ঠুর যুদ্ধযাত্রায় না যেতে পারে সেই কারণে সেই বৌদ্ধ সন্ন্যাসী তাকে অভিশাপ দেয় সে আর কোনোদিনও এই তরবারি হাতে নিয়ে সেখান থেকে 50 ক্রোশের অধিক পথ অতিক্রম করতে পারবে না। আর কৃষ্ণপক্ষের কয়েকটা দিন ছাড়া বাকি সময় এই তরবারি তাকে রেখে দিতে হবে নিমাচিন মনেস্টেরির ভিতরেই। এরপর আর মঙ্গোলিয়ায় ফিরে যাননি চেঙ্গিস খান, কারণ সাম্রাজ্য থেকেও তার কাছে প্রিয় ছিল ওই তরবারি। এখনো তাই সিল্ক রুটের বুকে মাঝে মাঝেই অশ্বারোহী বাহিনী নিয়ে ঘুরে বেড়ায় সেই নরঘাতক। তার সামনে কেউ পড়ে গেলে তার মৃত্যু শুধুমাত্র সময়ের অপেক্ষা। সেই অভিশপ্ত তরবারির রক্ত নাকি কখনো শুকায় না। কালদেন শেরপার কাছে ইতিহাস জনশ্রুতির নানান কথা শুনতে শুনতে আমি পূর্ব সিকিমের এই পাহাড়ি ছোট্ট গ্রাম ছেড়ে কোনো এক অজানা জগতে হারিয়ে গিয়েছিলাম। তরবারির ঝনঝনানি, ঘোড়ার খুঁড়ের আওয়াজ, মানুষের আর্তনাদ সেই মুহূর্তে যেন কানে বাজছে। সম্বিত ফিরতে আমার কিছুটা সময় লেগে যায়। আমি বলি, শর্মাজি বলেছিলেন আপনি চেঙ্গিস খানকে নিয়ে এক ভয়াবহ ইতিহাসের সাক্ষী, সেই বিষয়ে কিছু বলুন। শুরুতেই মানুষটা খানিকটা নিমরাজি হলেও অবশেষে শুরু করেন সেই কাহিনী। সে দিনটা ছিল অন্ধকার কালা পক্ষ। জার্মানির এক দল এর সাথ মুর্শিদাবাদ পাহাড়ে গেছিলাম। পাহাড় থেকে নেমে সবে ঘরে পা রেখেছি। বউটা বলল, ভেড়া মোষেদের খাবারের মতো এত কটা ঘাস বাড়িতে শেষা নাই। বাধ্য হই একখানা সামরি গাইয়ের পিঠে কটা বস্তা নিয়ে বেরোয় পড়ি। জঙ্গল থেকে 2 বস্তা ঘাস বেঁধে তখন আর একটা বস্তা ভর্তি যাব। হঠাৎ সামরি গাইটা ডাকে, আমি চকিত যাই। তারপর জঙ্গল সে ছুটে আসি, দেখি সামরিটাকে কারা যেন কুপাইছে। তখনও ছটফট করছে ওটা। পাহাড়ের উপর ঘোড়া ছুটি মা চলে যাইছে একদল লোক। আমি বিকট না হয় মোর কেরামে বাগনু। কি সাংঘাতিক! ভয় আমার গায়ে কাঁটা দিয়ে আসে। এ বাবু, এখনো কালা পক্ষে রাত এলি খুব ডর লাগে। স্বপ্না দেখি ঘোড়ার পিঠে করে একদল লোক মা পানমা ছুটি আসছে। ওরা একদিন ঠিক মার রেচা। কালদেন শেরপার সাথে কথার মাঝে কখন যেন মেঘলা আকাশের বুকে অন্ধকার নামতে শুরু করেছে। ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে পড়ন্ত বিকেলে। নতুন এক আশঙ্কায় আমি এবার চঞ্চল হয়ে উঠেছি। সেই বিপজ্জনক পাথরের সিঁড়িগুলো পার হয়ে সবার আগে আমাকেই পৌঁছতে হবে মূল সড়কে। সেখান থেকে কয়েক কিলোমিটার দূরে এক বাড়িতে তন্ময় আমার হোমস্টের ব্যবস্থা করে দিয়েছে। এখন সবার আগে সেখানে পৌঁছে সারাদিনের ক্লান্তির পর একটু বিশ্রাম আমার খুব দরকার। কালদেন শেরপার কাছ থেকে বিদায় নিয়ে আলো আঁধারির পথে মোবাইলের টর্চ জেলে অবশেষে আমি সিঁড়ির সামনে এসে দাঁড়াই। তাঁর অতিথিয়তায় সত্যিই মুগ্ধ হই আমি। অসতিপর মানুষটা আমাকে সেই দুর্গম সিঁড়ি অবধি এগিয়ে দিয়ে যায়। অবশ্য শুধু তিনিই বা কেন, আমাকে বিদায় জানাতে তখন উপস্থিত তার পরিবারের প্রতিটা সদস্য। নিজের অজান্তেই চোখে জল চলে আসে। কলকাতার তথাকথিত সভ্য সমাজে এই আন্তরিকতা নিতান্তই বিরল। আমার হাত ধরে সেই বিপদসংকুল সিঁড়ি পার করিয়ে মূল সড়ক অবধি এগিয়ে দিয়ে যান ওনার ছেলে। তখনও কি বুঝেছিলাম এই ছেলেটা কয়েকদিনের মধ্যেই পিতৃহারা হতে চলেছে এবং তার জন্য দায়ী সম্পূর্ণভাবে আমি। নিজের বিবেককে এখনো আমি ক্ষমা করতে পারি না
সেই দিনটার জন্য। সেই প্রসঙ্গ আমি তোমাদের একটু পরে বলছি। মূল সড়ক পথে যখন পৌঁছাই তখন সময় সন্ধে 6টার কিছু বেশি হলেও শ্রাবণ সন্ধ্যায় অন্ধকার একটু তাড়াতাড়ি ঘনিয়ে এসেছে চারিদিকে। মৃদু মন্দভাবে বৃষ্টি হয়েই চলেছে, তার উপর কনকনে ঠান্ডা হাওয়ায় সারা শরীর কাঁপছে শিরশির করে। গাড়ি চালকের মোবাইলে কয়েকবার ট্রাই করার পর আমার কলটা ধরে। তার খানিক পর সে এখানে এসে পৌঁছায়। এই অনাকাঙ্ক্ষিত বিলম্বের কারণেও প্রচণ্ড রকম বিরক্ত আমার প্রতি। মুখে বিশেষ কিছু না বললেও হাবভাবে তা বুঝিয়ে দেয় ছেলেটা। মিনিট 15-র মধ্যে আমি আমার গন্তব্যে পৌঁছে যাই। সেখানে তন্ময় আমার হোমস্টের ব্যবস্থা করে দিয়েছে। লা জাংলা হোমস্টে, পাহাড়ের কোলে, জায়গাটা নেহাত মন্দ নয়। বাংলো সাদৃশ্য বাড়ির সামনে খানিকটা ফাঁকা জায়গা, সেখানে ফুলের বাগান, দোলনা সবই আছে। গাড়ি চালককে বারবার এখানে থেকে যাওয়ার জন্য অনুরোধ করলেও সে রাজি হয় না। বাধ্য হয়েই তার প্রাপ্য মিটিয়ে দিয়ে আমি আমার লাগেজ নিয়ে সেখানে এসে উঠি। অবশ্য এখানে পৌঁছাবার পর একটা সারপ্রাইজ আমার জন্য অপেক্ষা করেছিল। আমার আসার পূর্বেই এই স্থানে পৌঁছে গেছে সৌম্য। কালদিন শেরপার সাক্ষাৎকার নিতে আসার সময় সৌম্যকে তন্ময়ের নাম্বার দিয়েছিলাম আমি, কাজেই 2-2 4 হতে সময় লাগেনি, সেটা বেশ বুঝতে পারছি। এই অচেনা পরিবেশে সৌম্যর মতো সহকর্মীকে পাশে পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে হয় আমার। দুজনেই এবার খণ্ডব দহন সহযোগে মহারাম এর আরাধনায় ব্রতী হই নৈশভোজের আগে অবধি। সৌম্য গুগল ম্যাপ ঘেঁটে একটা মানচিত্র তৈরি করে রেখেছে, যেই পথে গেলে আমরা দ্রুত কাঞ্চনজঙ্ঘার পাদদেশে পৌঁছতে পারব। শখের পর্বতারোহী হলেও সৌম্যর এ বিষয়ে অভিজ্ঞতা যথেষ্টই। কালদিন শেরপার সাথে সাক্ষাৎকারের মধ্যেই আমি একবার কল করেছিলাম ওকে। চেঙ্গিজের তরবারির অতৃপ্ত অভিশাপের থেকে পৃথিবীকে রক্ষা করতে হলে আমাদের সবার আগে যেতে হবে সেই বৌদ্ধ সন্ন্যাসী জেন কাকোর কাছে, বলেছিলেন কালদিন শেরপা। কিন্তু আমরা কি পারবো সেই দুর্গম পথ অতিক্রম করে সেখানে পৌঁছতে? এসব নানান বিষয় নিয়ে চিন্তা করতে করতে অবশেষে নৈশভোজের পর ক্লান্ত শরীরটা এলিয়ে দিই বিছানায়। 22শে জুলাই ভোর 5টার কিছু পরে মোবাইলের অ্যালার্মের আওয়াজে ঘুম ভেঙে যায় আমাদের দুজনের। সকাল থেকেই আজ আবহাওয়া দুর্যোগপূর্ণ। ঝোড়ো হাওয়ার সাথে মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে। হোমস্টের মালিক কাল আমাদের বারবার অনুরোধ করেছিল এরকম বিপজ্জনক পরিবেশে আমরা যেন রাথাংয়ের পথে না যাই। আমরা একরকম নাছোড়বান্দা দেখে সকালে আর তিনি কোনো অনুরোধ করেননি। এই মুহূর্তে আমাদের গন্তব্য উত্তর সিকিমের মাঙ্গন অবধি। আমাদের যাত্রাপথ খুব একটা দুর্গম না হলেও তারপর অত্যন্ত বিপদসংকুল রাস্তা আমাদের জন্য অপেক্ষা করে আছে। সেই পথ পেরিয়ে আমাদের পৌঁছতে হবে মাউন্ট প্যান্ডিমের অনতিদূরে রাথাং হিমবাহের নিকটে। জনবসতি, খাদ্য, পানীয় জল কোনোটাই আমরা পাব না, তবু সেখানে আজকের রাতটা আমাদের কাটাতে হবে। পরদিন সেই স্থান থেকে পদব্রজে যেতে হবে আরও দুর্গম থেকে দুর্গমতর কাঞ্চনজঙ্ঘার পাদদেশে। একবার ভাব চেঙ্গিজ খানের কথাটা, মাত্র 10 বছর বয়সে একটা চমড়ি গাই সাথে নিয়ে ওরম একটা জায়গায় চলে গেছে, আর সেখানে আমরা। যাই বলিস বস, ভদ্রলোকের ক্যালি ছিল, আর সেটা কোনো মতেই অস্বীকার করা যায় না। কাল রাতে নেশা ভালো করে কাটেনি সৌমর। গাড়িতে উঠেই ও ভুলভাল বকা শুরু করে। যাত্রাপথের উচ্চতা যত বাড়ছে আবহাওয়া ততই যেন প্রতিকূল হয়ে ওঠে। মাঙ্গন পৌঁছাবার এখান থেকে 3টে রাস্তা। আমাদের চালক গ্যাংটকের পথে না ঢুকে ডিকচু রোড দিয়ে সিংতাম হয়ে এগিয়ে চলে। তুমুল বর্ষণে দৃশ্যমানতা একদম তলানিতে গিয়ে ঠেকেছে। গাড়ির উইপার চলছে জোর কদমে, তবু বাইরেটা বারবার ঝাপসা হয়ে আসছে। বাধ্য হয়ে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে গাড়ি এগিয়ে নিয়ে চলে আমাদের চালক। অবশেষে দুপুর 12টার কিছু পরে আমরা পৌঁছাই মাঙ্গন শহরে।
প্রকৃতপক্ষে দুর্গম এই যাত্রাপথে প্রয়োজনীয় বহু রসদ আমাদের সংগ্রহ করতে হবে এই শহর থেকেই। এরপরে চলার পথে ছোট ছোট কিছু পাহাড়ি গ্রাম থাকলেও সেখানে দোকানপাট বিশেষ কিছু নেই বললেই চলে। তবু এখানে পৌঁছে হতাশ হতে হয় আমাদের। প্রবল বৃষ্টিতে দোকানপাট তো দূরের কথা, জনপ্রাণী দেখা মেলে না। আমাদের গাড়ির চালক ছেলেটার ব্যবহার যথেষ্ট বন্ধুত্বপূর্ণ। মাঙ্গন পৌঁছাবার পর এই দুর্যোগের মধ্যেও ও আমাদের যতখানি সহযোগিতা করা সম্ভব করেছে। ওর জন্যই শহরের খানিক নিচে কুলি বস্তির ভিতরে এক দোকান থেকে আমরা কিছু শুকনো খাবার, ফল ইত্যাদি সংগ্রহ করি। এখানে আসার পূর্বে সমতল থেকে সৌম্য অবশ্য টেন্ট, অক্সিজেন সিলিন্ডার, স্টোভ এবং এই উচ্চতায় ওঠার জন্য প্রয়োজনীয় সামগ্রী সাথে করে নিয়ে এসেছে। তবু গাড়ি চালক বরাবর আমাদের অনুরোধ করে এই আবহাওয়ায় আমরা যেন রাথাং না গিয়ে ওর গাড়িতে করে ফিরে যাই। হয়তো সেটাই আমাদের উচিত ছিল, কিন্তু নিয়তির টান যেখানে বিধাতা পুরুষ লিখে রেখেছেন তার থেকে মুক্তি পাওয়ার সাধ্য কি? গাড়ির চালককে বিদায় জানিয়ে অবশেষে আমরা দুটো রাক্সাকে পৃথকভাবে প্রয়োজনীয় সামগ্রী ভরে নিয়ে গন্তব্যের দিকে এগিয়ে চলি। এরকম দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আজ রাতের মধ্যে কোনো মতেই রাথাং পৌঁছানো আমাদের পক্ষে সম্ভব নয়। তাই আমরা সিদ্ধান্ত নিই এখান থেকে কম বেশি 15 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের যাত্রাপথের শেষ পাহাড়ি গ্রাম বান্দুংয়ে আমরা আজকের মতো তাঁবু ফেলব। কাল আবহাওয়ার উন্নতি হলে সেখান থেকে ভোরে বেরিয়ে আমরা অনায়াসেই পৌঁছে যেতে পারবো কাঞ্চনজঙ্ঘার পাদদেশে। কিন্তু বারফোক পৌঁছাবার মধ্যেই আমরা বুঝতে পারি আমাদের সিদ্ধান্ত কতখানি ভুল ছিল। আমাদের সাথে পর্যাপ্ত পানীয় জল না থাকায় আমরা বাধ্য হচ্ছিলাম পাহাড়ি নদীর জল পান করতে, যার ফলশ্রুতি স্বরূপ যে কোনো মুহূর্তেই আমাদের হিল ডায়রিয়ায় আক্রান্ত হওয়া বিচিত্র নয়। বৃষ্টিতে আমাদের পোশাক সম্পূর্ণ ভিজে। ভারী রাক্সাকের স্ট্রিপগুলোর ঘষায় সারাটা কাঁধ ক্ষতবিক্ষত। আর ঠিক তখনই এই যে মেঘ না চাইতেই বৃষ্টি। ইয়ো রামরো ভুনেসা। স্থানীয় ভাষায় একজন মানুষ এসে জানতে চায় যাত্রাপথে আমাদের চমড়ি গাই লাগবে কিনা। ধবধবে সাদা এক চমড়ি গাই নিয়ে মানুষটা যেন অপেক্ষা করেছিল আমাদের জন্যই। এই পথে পর্বত আরোহণে আসা অভিযাত্রীদের মালপত্র বহনে এই প্রাণীটি ভীষণভাবে কার্যকর তা বলাই বাহুল্য। মানুষটা আমাদের সবটুকু মালপত্র প্রাণীটার পিঠে বেঁধে দেওয়ার পর আমাদের অনুরোধ করে ওটার পিঠে উঠে পড়তে। এই প্রতিকূল পরিবেশে সেই মুহূর্তে আমাদের শারীরিক ক্ষমতাও নিঃশেষিত প্রায়। সৌম্যর পায়ে খানিক আগে পাহাড়ি জোঁক ধরেছে। ছুরি দিয়ে সেটাকে ছাড়িয়ে ফেললেও এখনো রক্ত বয়েই চলেছে সেই ক্ষত থেকে। এর খানিক পরে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের বেশ কয়েক কিলোমিটার পথ অতিক্রম করতে হবে, যেই রাস্তা প্রকৃতপক্ষে বিষাক্ত সাপের লীলাক্ষেত্র। মানুষটাকে কৃতজ্ঞতা জানিয়ে আমরা উঠে পড়ি চমড়ি গাইয়ের পিঠে। একটা সাদা কাপড়ে ঈষৎ মুখ ঢাকা মানুষটাকে বড় চেনা চেনা লাগে আমার। কিন্তু এই অজানা পাহাড়ি গ্রামের একজন মানুষ কিভাবে আমার পরিচিত হতে পারে? ধীরে ধীরে চলার গতি বাড়ায় সেই চমড়ি গাই। ঠিক তার পেছনে ছুটে আসছে মানুষটা। এই পাহাড়ি পথে এত দ্রুত গতিতে কোনো প্রাণী চলতে পারে নাকি? আচ্ছা, এই মানুষটাকেই কি আমি দেখেছিলাম সেবার এসপ্ল্যানেডে যাওয়ার সময় ট্যাক্সি ড্রাইভারের বেশে? জলপাইগুড়ি স্টেশনে সেই কুলির সাথেও মানুষটার বড় মিল পাই আমি। আমার মনে পড়ে যায় আমাদের মিডিয়ার চিফ এডিটর আমাকে বলেছিল পাহাড়ি পথে কোনো সাদা চমড়ি গাইয়ের সওয়ারি না হতে। সবটাই কি কাকতালীয়, নাকি এক অমোঘ নিয়তি এই মুহূর্তে আমাদের তাড়া করে বেড়াচ্ছে? তীব্র গতিতে প্রাণীটা ছুটে চলেছে আমাদের নিয়ে। সেই মুহূর্তে আমাদের শির দ্বারা বেয়ে ভয়ের এক স্রোত বয়ে চলেছে। তবে কি চেঙ্গিস খান আমাদের টেনে নিয়ে চলেছে বদ্ধভূমিতে? তার নিষ্ঠুর তরবারির পরবর্তী শিকার কি আমরা দুজন? আরো কিছুক্ষণ, তারপর সেই চমড়িগাই পাহাড়ের কোলে সুগভীর জঙ্গলের কিনারায় খানিকটা সমতল জায়গায় এসে দাঁড়িয়ে যায়।
একদল অশ্বারোহীর মশালের আলোয় এই স্থানটা আলোকিত। এবার নিষ্ঠুরভাবে আমাদের দুজনের হাত ধরে চমড়িগাইয়ের পিঠ থেকে নামায় সেই রহস্যময় মানুষটা। মশালের মৃদু আলোতে আমরা দেখতে পাই তার দু চোখ জুড়ে প্রতিহিংসার আগুন দাউ দাউ করে জ্বলছে। কিন্তু কেন? কি অপরাধ করেছি আমরা? পাহাড়ের মাঝে এক পরিত্যক্ত প্রস্তর নির্মিত কক্ষের ভিতরে সে টেনে হিঁচড়ে আমাদের নিয়ে আসে। তারপর বিশাল এক প্রস্তরখণ্ড দিয়ে কক্ষের বাহির পথ অবরুদ্ধ করে দিয়ে তারা চলে গেল। এটাই কি তাহলে সেই অভিশপ্ত নিমাচিন মনেস্ট্রি? সেই মুহূর্তে আমরা গিনিপিগের মতো মৃত্যুকে বরণ করার জন্য অপেক্ষমান। কক্ষের ভেতরে নিকষ কালো অন্ধকার। সৌম্য ওর পকেট থেকে লাইটার বের করে একটা মোমবাতি জ্বালায়। সেই মৃদু আলোতে চমকে উঠি আমরা। কক্ষের একপাশের দেওয়ালে ঝোলানো এক বিশাল তরবারি, তার থেকে ফোঁটা ফোঁটা রক্ত ভেসে যাচ্ছে কক্ষের মাঝে। তবে কি এই তরবারির পরবর্তী শিকার হতে চলেছি আমরা? হে ঈশ্বর, তুমি আমাদের রক্ষা করো, আমাদের রক্ষা করো। হঠাৎ একটা শব্দ। কক্ষের প্রবেশ পথের প্রস্তরখণ্ডটা হঠাৎ যেন নড়ে ওঠে। সেখানে সেই প্রবেশ পথের অন্ধকারটা যেন একটু ফিকে হয়। এবার মনে হয় ওরা আমাদের শেষ করে ফেলবে। কাঁদো কাঁদো গলায় বলে সৌম্য। আমারও তাই মনে হয় রে। আমি দীর্ঘশ্বাস ফেলে বলি, আমাদের অবস্থা সেই মুহূর্তে নিষ্ঠুর কসাইয়ের আস্তানায় আটক পশুদের মতোই। অবশেষে এক ছায়ামূর্তি প্রবেশ করে কক্ষের অভ্যন্তরে। চমকে উঠি আমরা। এ তো সেই নিষ্ঠুর মানুষটা নয়। তবে কে সে? মোমবাতির মৃদু আলোতে সেই ছায়ামূর্তিটা এগিয়ে আসছে আমাদের দিকে। আমাদের মধ্যের ব্যবধান বড়জোর 2 ফুট। বাঁচতে গেলে এই মুহূর্তে এখান থেকে পালাও, তা না হলে আর কিছুক্ষণের মধ্যেই অমাবস্যা পড়লে চেঙ্গিস খান তোমাদের হত্যা করবে। কি আশ্চর্য! মানুষটার কণ্ঠস্বর যে আমাদের বড় চেনা। শর্মাজি ছায়ামূর্তি হয়ে এসেছেন আমাদের রক্ষা করতে। এবার আমরা দুজন একসাথে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে অন্ধকারের মধ্যে ছুটতে থাকি। পাহাড়ি বৃক্ষের স্পর্শে ছিন্ন ভিন্ন আমাদের পোশাক। পাথরের ধাক্কায় রক্ত ঝরছে সারা শরীরে, তবু ছোটার বিরাম নেই আমাদের। পাহাড়ি পথের চড়াই উতরাই নেমে ভাঙতে গিয়ে বহুবার ভাগ্য জোর রক্ষা পেয়ে গেছি গভীর খাদের অতলে তলিয়ে যাওয়ার থেকে। কোথা থেকে কোথায় যাচ্ছি জানি না, গন্তব্য অনিশ্চিত আমাদের কাছে। যেন অন্তরিক্ষ থেকে কেউ আমাদের পথ দেখিয়ে নিয়ে চলেছে। এ এক মরণপণ আত্মরক্ষার মরিয়া প্রয়াস। রাতের অন্ধকার কেটে আকাশ ফিকে হতে শুরু করেছে, তবু বিরাম নেই আমাদের পথ চলার। তারপর এক সময় আমাদের আর কোনো কিছুই মনে নেই। জ্ঞান ফেরার পর দেখলাম আমি আর সৌম্য তখন শুয়ে আছি পাশাপাশি দুটো খাটে। উদ্বিগ্ন মুখে তন্ময় আর তীর্থা আমাদের শিয়রে। তোকে বারবার বললাম নিমাচিন মনাস্ট্রিতে না যেতে, কেন যে এরকম বিপদ বাঁধাস? অভিযোগের সুরে বলে তন্ময়, সত্যি কি আমরা নিমাচিন মনস্টারিতে গিয়েছিলাম? আমি ভাবতে থাকি, কে সেই মানুষটা যে আমাদের অভিশপ্ত স্থানে টেনে নিয়ে গেল? ফ্যাল ফ্যাল করে তন্ময়ের মুখের দিকে চেয়ে হয়তো সেই কথাগুলোই ভাবছিলাম। অবশেষে আরও কয়েকদিন লেগে যায় আমাদের সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে। এই কটা দিন ওদের সেবা শুশ্রূষা নিয়ে কৃতজ্ঞতা জানাবার ভাষা আমাদের জানা নেই। জুলাই মাসের 25 তারিখ নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং মেলে ফেরার টিকিট আমাদের। দুপুরে আমরা বেরোবার জন্য প্রস্তুত হচ্ছি। তন্ময় আমাদের রুমে এসে ঢোকে। একটা খারাপ খবর আছে রে সুদীপ্ত। মানে? তুই যে কালদিন শেরপায়ের সাথে মিট করতে এসেছিলি, উনি কাল পাহাড় থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। এই দেখ, খবরের কাগজে ডিটেলস নিউজটা বেরিয়েছে। ফেরার সময় গাড়িতে ওঠার মুখে শিলিগুড়ি থেকে প্রকাশিত একটা বাংলা সংবাদপত্র আমাদের দিকে এগিয়ে দেয় তন্ময়। ওই মানুষটার এরকম অস্বাভাবিক মৃত্যু আমি কি করে মেনে নিতে পারি?
বহুদিন পর সংবাদপত্র হাতে পেয়ে আমি চর্বিত চর্বণ করতে থাকি। নানান খবরের মধ্যে আরেকটা জায়গায়ও আমার নজর আটকে যায়। ভারত বিখ্যাত ঐতিহাসিক শক্তিপ্রসাদ শর্মার ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সিকিম পুলিশ মনে করছে অন্তত 10 দিন পূর্বে তার মৃত্যু ঘটেছে। তার মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। আমি নিজের অজান্তেই চমকে উঠি খবরটা পড়ে। তাহলে সেই অভিশপ্ত নিমাচিন মনস্টারি থেকে কে আমাদের উদ্ধার করলো? কার কাছে বা আমরা আজ সেই প্রশ্নের উত্তর পাবো? আর সেই প্রশ্নের জবাব খোঁজার সময়ই বা আমাদের হাতে কোথায়? ততক্ষণে আমাদের গাড়ি পাহাড়ি পথে এগিয়ে চলেছে গন্তব্যের উদ্দেশ্যে। দার্জিলিং মেল যে রাত 8টায় ছাড়বে নিউ জলপাইগুড়ি থেকে।